তো আমার অফিসে একজন কলিগ ছিল তুহিনা দাস, তো সল্টলেকেরই সেক্টর 1-এর ওখানে একটা ফ্ল্যাট রেন্টে নেয়, যেখানে আরও একজন রুমমেট ছিল, যেই রুমমেটটার নাম ছিল শ্যাম্পি। ওর ফ্ল্যাটটা থেকে বেরোলে সোজা কিছুটা গিয়ে ডান দিকে একটা রাস্তা পড়ে, ওই রাস্তাটা ধরে সোজা গেলে একটা বাড়ি আছে, যেই বাড়িটা নাকি বিগত 12 বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। নতুন নতুন ভাড়াটে আসে, কিছুদিন থাকে, থেকে চলে যায়। তুহিনা একবার বাইরে বেরিয়েছে। ওদের যে ড্রয়িং রুমে একটা বড় আয়না ছিল, ওই আয়নার ঠিক বাঁ দিকে একদম টপ কর্নারে 6টা আঙুলের দাগ আয়নার মধ্যে, 6টা আঙুলের স্পর্শ পড়েছে। শ্যাম্পি একবার এদিকে শোন, ওকে বলছি যে একটুখানি দেখতো, আমার পিঠটা প্রচণ্ড ব্যথা করছে, ঠিক আছে, মানে জ্বালা করছে, ব্যথা করছে, একটা অদ্ভুত একটা অনুভূতি ক্রিয়েট হচ্ছে। ওর পেছনে গিয়ে দেখছে ওর গোটা পিঠ জুড়ে লম্বা লম্বা কালো ব্ল্যাক স্পট। যেই মুহূর্তে তাবিজটা ওর হাতে টাচ করে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওর ঘুমটা ভেঙেছে। ও চিৎকার করে ওঠে, ঠিক আছে, উঠে না শ্যাম্পির গলাটাকে বেঁধে ধরে। এই যে বলে মৃত্যুর পর কেউ আপন হয় না, এইটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করো? এই কথাটা বলাটা ভুল। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। যেরকম আমি আমার শেষ ভিডিওতে বলেছিলাম যে এখন থেকে সপ্তাহে 2টো করে ঘটনা আপনারা শুনতে পাবেন। একটি হচ্ছে মঙ্গলবার রাত 9টায়, আর আরেকটি যেরকম আপনারা আগেও শুনছিলেন শনিবার রাত 9টা করে। তো আজকে এই প্রথমবার আমার চ্যানেলে একজন নতুন অতিথিকে আমি পেয়েছি, যদিও তাকে নতুন বলাটা খুব ভুল কাজ করা হবে। তিনি অত্যন্ত পরিচিত একটি মুখ এবং এই হরর পডকাস্ট বা হরর ঘটনা এই জগতে বলতে পারেন তিনি খুবই উজ্জ্বল একটি নাম, আপনাদের প্রত্যেকেরই পরিচিত, প্রত্যেকেরই ভালোবাসার এবং আদরের। আজকে আমার সাথে রয়েছেন অরিত্র বেরা। অরিত্র, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, এত দুর্ধর্ষ একটা ইন্ট্রোডাকশান দিলে তুমি, ঠিক আছে। আর ভালো আছি, খুবই ভালো আছি, এবং আমার আজকে একটা ডেজাভু ফিলিং হচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে গল্পওয়ালার 50তম এপিসোডে আমি প্রথম পডকাস্ট করেছিলাম তোমার সাথে। তো সেই দিন আমি ভীষণ নার্ভাস ফিল করছিলাম, কারণ তার আগে আমি কখনো কোনো রকম পডকাস্ট অ্যাজ আ হোস্ট করিনি। তো আজকে কোথাও না কোথাও সিটটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, আমি সেটাই বলতে বাট আজকে আমার মাথায় এটাও রয়েছে যে সেদিনকেও আমার যেই টেনশনটা কাজ করছিল, সেদিনকেও আমার যে একটা চাপ আমি অনুভব করছিলাম, আজকেও করছে। তার কারণ তুমি আমাকে বলেছো এটাই তোমার ফার্স্ট এপিসোড হতে চলেছে, এবং আমি চাইবো যে অবশ্যই মানে যেরকমভাবে কনভারসেশনটা এগোবে, যেন আমি মানে তুমি যেন সেই রেসপন্সটাই পাও যেরকম আমি পেয়েছিলাম। একদম একদম। তা আমরা আজকে কি ঘটনা শুনছি তোমার থেকে? দেখো, এখন না পার্টিকুলারলি আমি কোথাও গিয়ে তো ঘটনা শেয়ার করি না। তার কারণ কি, একটা মানে খুব প্র্যাকটিক্যাল জিনিস, সেটা হচ্ছে যে প্রচুর মানুষ তাদের ঘটনা আমার চ্যানেলে এসে শেয়ার করছে, এবং আমি অন্য কারোর ঘটনা কখনো শেয়ার করি না। এবং যখনই কোথাও গিয়ে কোনো ঘটনা আমি শেয়ার করতাম, যেগুলো আমার চ্যানেলে এসেছে বা যেগুলো আমার চ্যানেলে ঘটনা মানুষ বলে গেছে, সেই ঘটনাগুলোই আমি বলতাম। তো কোথাও না কোথাও অডিয়েন্স বা শ্রোতা বন্ধুদের কথা চিন্তা করে একটা জিনিস দেখলাম, যে একই ঘটনা কেন তারা 2-3বার করে শুনতে যাবে। কারণ আমি যখন বলে দিচ্ছি, তখন তাদের সেই সেম ঘটনাটাই আমার চ্যানেলে এসে শোনার যে ইন্টারেস্ট, সেটা কোথাও না কোথাও গিয়ে কমে যাচ্ছে। তো যখন তুমি বলেছিলে যে অরিত্র তোমাকে একটা ঘটনা অন্তত বলতেই হবে, তো তখন আমি ডিসাইড করেছিলাম একটাই জিনিস, যে আমি এমন একটা ঘটনা সবার সামনে তুলে ধরতে চাই যেই ঘটনাটা খুব বেশি মানুষ শোনেনি। কারণ আজকে যে ঘটনাটা বলবো, এটা গল্পওয়ালার 5 নম্বর এপিসোডে এসেছিল। মানে গল্পওয়ালা শুরু হওয়ার পর 8টা সপ্তাহ আমি কনসিস্টেন্টলি ভিডিও দিয়েছিলাম। তারপর আমার পরিবারের ওপর একটা বাজে দুর্ঘটনা ঘটে। আমার দাদা এক্সপায়ার করে যাওয়ার পর যে আমি খুব একটা বাজে ট্রমার মধ্যে দিয়ে গেছিলাম, ওই যে ফেজটা প্রায় 7-8 মাস আমার চ্যানেলটা বন্ধই ছিল, আমি তখন কোনো কাজ করতে পারিনি। তো 5 নম্বর এপিসোডে আমি একটা ঘটনা শেয়ার করেছিলাম, এবং সেই ঘটনাটা ছিল আমার এক বান্ধবীর কাছ থেকে শোনা ঘটনা। আচ্ছা, তো কি হয়েছে আমি তোমাকে একটু একদম শুরু থেকে বলছি, ঠিক আছে, যে কিভাবে আমার কাছে ঘটনাটা এলো, কিভাবে শুনলাম।
তো তুমিও খুব ভালো করে জানো যে আমি 2024 ডিসেম্বর পর্যন্ত একটা কোম্পানিতে জব করতাম, ঠিক আছে। তো এবার দেখো, আমার তো একটা মানে কোর ইন্টারেস্ট হররের প্রতি রয়েছে। তো আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে প্রত্যেক উইকেন্ডে, মানে আমাদের স্যাটারডে সানডে করে তো ছুটি থাকতো, ঠিক আছে। তো ফ্রাইডে নাইটে আমরা তাড়াতাড়ি সবাই কাজ শেষ করে ফেলতাম। তো এটা শুরু হয়েছিল কি থেকে, ওই যে আমার বেলঘড়িয়ার যে ঘটনাটা, তো একদিন আমি আমার অফিসের সবাইকে ওই ঘটনাটা বলেছিলাম। তো তারপর থেকে তাদের মধ্যে একটা ব্যাপার হয়েছিল যে আমরা ফ্রাইডে করে, প্রত্যেক উইকে ফ্রাইডে করে আমরা 11টা-12টার মধ্যে কাজ শেষ করে দেবো রাত্রেবেলা। এবং এবার যেহেতু ইউএস বেসড কোম্পানি ছিল, ঠিক আছে, তো ওই দিন কাজের প্রেশারটা তুলনামূলক কমই থাকতো, ঠিক আছে। কারণ ওরা না উইকেন্ডটাকে খুব বেশি প্রেফার করে, ঠিক আছে। খুব মানে ওদের কাছে উইকেন্ড মানে একটা বিশাল বড় ব্যাপার, কারণ তারপর দুদিন ওরা সিস্টেমের ধারে কাছে থাকে না, ঠিক আছে। মানে তুমি যদি আমাদের এখানকার কোম্পানিগুলোতে দেখো, এরা পারলে হয়তো উইকেন্ডেও কাজ করিয়ে নেবে, ঠিক আছে। কারণ আমি তো এখানকার খুব পপুলার একটা কোম্পানিতেও জব করেছি, মানে ওখানে প্রথমে যেমন ছুটি থাকতো, ঠিক আছে, তারপর হঠাৎ করে দেখলাম সানডের ছুটিটাও অফ হয়ে গেল, মানে কন্টিনিউয়াসলি তোমায় কাজ করে যেতে হবে। বাট ইউএস বেসড কোম্পানিগুলোতে এরকম নয়, মানে বিদেশি কোম্পানিগুলোতে আমি এটা দেখেছি, ওরা যেরকম কাজেও প্রেশার দেয়, তার সাথে সাথে ওরা এমপ্লয়ের মেন্টাল স্যাটিসফ্যাকশনের দিকটাতেও খেয়াল রাখে। তো আমরা কি করতাম, ওই ফ্রাইডে করে রাত্রিবেলায় আমাদের কাজটা শেষ হয়ে যেত, তারপর আমাদের যে 3-4 ঘন্টা টাইম থাকতো, সেখানে আমরা বিভিন্ন মানুষের ভৌতিক এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করতাম। তো আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে আমিই শুধু এরকম একটা ঘটনা ফেস করেছি, আমিই শুধু এরকম একটা এক্সপিরিয়েন্স ফিল করেছি, যেটা বেলঘড়িয়ার কেসটা। বাট তখন যখন ওই আড্ডাটা শুরু হলো আমাদের অফিসে, ঠিক আছে, তখন বুঝতে পারলাম যে না, শুধু আমি একা না, প্রত্যেকেরই লাইফে কিছু না কিছু ঘটনা আছে। এবং তুমি যদি দেখো প্রথম দিকের ইনসিডেন্টগুলো, মানে গল্প বলাতে যেগুলো এসেছিলো, সেগুলো আমার পরিচিত মানুষদের কিন্তু ঘটনাগুলো নিয়েই আমি করেছিলাম। কারণ যখন প্রথম এপিসোডটা দিয়েছিলাম, তারপর আরেকটা বন্ধু ঘটনা পাঠিয়েছিল, তারপর আমার অফিসের আজকে যে ঘটনাটা বলবো এরকম এসেছিলো, আরও 2-3 জনের ঘটনা এরকম আমি কালেক্ট করেছিলাম। তো যাই হোক, এবার ঘটনায় চলে যাই। তো আমার অফিসে একজন কলিগ ছিল যার নাম ছিল তুহিনা দাস, ঠিক আছে, আমি অরিজিনাল নামটাই বলছি। এবং সেই মেয়েটি এসেছিল দুর্গাপুর থেকে, ঠিক আছে। তো যবে ও আমায় ঘটনাটা যেদিন শেয়ার করেছিল, তার আরও বছর 3-4 আগে এই ঘটনাটা ঘটেছিল। মানে আমি তোমাকে বলে দিচ্ছি, 2022 আমি ওর কাছ থেকে ঘটনাটা শুনি, 2022 আমি ওই কোম্পানি জয়েন করেছিলাম, তো তখন ঘটনাটা শুনি। তো আরও 3-4 বছর পিছিয়ে যাওয়া, মানে ওই লকডাউনের আগে, ঠিক আছে, 2019-20 দিকে। তো ও তখন প্রথম দুর্গাপুর থেকে কলকাতায় আসে এবং সল্টলেক সেক্টর 5-এরই একটা কোনো কোম্পানিতেও জব করছিল। ওখানেও এরকম মানে তোমার স্যাটারডে সানডে ছুটি থাকে এবং উইকের 5 ডেজ ওয়ার্কিং ডেজ। তো ওখানে আসার মানে যখন ও প্রথম কলকাতায় আসে, তো সল্টলেকেরই সেক্টর 1-এর ওখানে একটা ওই ফ্ল্যাট রেন্টে নেয় থাকার জন্য, যেখানে আরও একজন রুমমেট ছিল, যেই রুমমেটটার নাম ছিল শ্যাম্পি, ঠিক আছে। তো তুহিনা আর শ্যাম্পি, মানে এই ঘটনাটা এই দুজনের সাথেই কিন্তু ঘটেছে, ওকে। তো এবার আমি মেনশন করছি না, যেহেতু দেখো আজকে আমরা এরকম একটা প্ল্যাটফর্মে বসে ঘটনা বলছি, তো আমি যাই অ্যাক্টিভিটি বলবো সেটা কোথাও না কোথাও মানুষের মাইন্ডে গিয়ে ইনফ্লুয়েন্স করবে। আর অনেক ছোটো ছোটো ভাই বোনেরাও আছে যারা আমাদের ভিডিও দেখে, তো ওরা এরকম না অনেক রকম অ্যাক্টিভিটি করতো যেগুলো একটু আনইউজুয়াল, ঠিক আছে। আনইউজুয়াল ইন দ্য সেন্স, মানে তুমি বুঝে নাও উইকেন্ডে মানুষ হ্যাং আউটের জন্য কী করে, বুঝতে পেরেছো। তো এসব করতো। তো প্রথম 3টে মাস ওরা এভাবেই চলছিল, মানে সপ্তাহে 5 দিন অফিস যাচ্ছে, দুটো ডিফারেন্ট কোম্পানিতে জব করে। তো ওরা অফিস যেত, এরকম শুক্রবার দিন তোমার হচ্ছে রাত্রিবেলায় 8টা-9টার মধ্যে ওরা ফ্ল্যাটে ফিরে আসতো এবং রাত্রির 10টা-11টার সময় আবার বেরিয়ে যেত টোটো করতে, ঠিক আছে। তো তারপর আবার শনিবার দিন আর্লি মর্নিং চলে আসতো। তো এরমভাবে চলছিল বেশ 2-3টে মাস চলছিল। তো 3 মাস পর হঠাৎ করেই একদিন তুহিনা অফিস থেকে ফ্ল্যাটে যায়। এবার বলে রাখা ভালো, ওরা মানে এটা তুহিনার কথা অনুযায়ী, ঠিক আছে, আমার পক্ষে তো সম্ভব হয়নি যে তখন গিয়ে ইনভেস্টিগেট করে দেখার বা কিছু, ঠিক আছে। তুহিনার কথা অনুযায়ী ওরা যেই ফ্ল্যাটটায় থাকতো সেই ফ্ল্যাটটা থেকে বেরিয়ে, এটা সেক্টর 1-এরই একটা ফ্ল্যাট, এক্স্যাক্ট লোকেশনটা আমার ঠিক মনে নেই, ঠিক আছে, ও আমায় বলেছিল ওখানে একটা পার্কও রয়েছে, ঠিক আছে। মানে ওর ফ্ল্যাটটা থেকে বেরিয়ে নাকি সোজা কিছুটা গিয়ে ডান দিকে একটা রাস্তা পড়ে, ওই রাস্তাটা ধরে সোজা গেলে ওইখানে একটা বাড়ি আছে, যেই বাড়িটা নাকি বিগত 12 বছর ধরে বন্ধ পড়ে রয়েছে ইন দ্য সেন্স, মানে ওই যে বাড়ির ওনার, সে ওই বাড়িটায় থাকে না, সে অন্য জায়গায় থাকে এবং ওই বাড়িটা সে ভাড়া দেয়, ঠিক আছে।
এবার সেই বাড়িটা, এটা ওরা খোঁজ পেয়েছে কি করে, ওই যখন ওরা ফ্ল্যাট খুঁজছিল ওখানে গিয়ে, তো তখনই ও জানতে পারে, এটা তুহিনা যখন খুঁজছিল, ওখানে শ্যাম্পির কোনো ইনভলভমেন্ট ছিল না, কারণ তুহিনা যেই ফ্ল্যাটটায় গিয়ে থাকছে সেই ফ্ল্যাটে শ্যাম্পি আগে থেকেই ছিল। ঠিক আছে, ওরা শেয়ারে রুমটা রেন্ট করে নেয় যাতে ভাড়াটা কম পড়ে গেছিলো। ওকে, তো ওই ফ্ল্যাটটায় মানে যে বাড়িটার কথা আমি তোমায় বললাম, ওখানে নাকি 12 বছর ধরে কেউ থাকে না। তার কারণ নতুন নতুন ভাড়াটে আসে, আসার পর কিছুদিন থেকে চলে যায়, কারণ বাড়ির মধ্যে নাকি কিছু এরকম অ্যাক্টিভিটিস ঘটে বা ভয় পায় মানুষজন, এটা শুনেছি। তো তারপর যাই হোক, এরকম একটা ফ্রাইডে নাইটে ওরা অফিস থেকে ফেরে, সেদিন ওরা ডিসাইড করে যে ওরা হ্যাং আউটে কোথাও যাবে না, হয়তো টায়ার্ড ছিল বা কিছু ছিল, যাই হোক। তো ওরা ন্যাচারালি স্নান টান করে। এবার মেয়েদের তুমি দেখবে স্নান টান করার পর ওরা চুলটা অনেকক্ষণ খুলে রাখে শুকানোর জন্য। আমরা যেরকম ফাট করে মুছে দিলেই যেমন শুকিয়ে যায়, ব্যাপারটা ওদের ক্ষেত্রে ওরকম হয় না। তো তখন তুহিনা এবং শ্যাম্পি কি করে, শ্যাম্পি ব্যাপারটা হচ্ছে স্নানটা তুহিনাই করেছিল, যেটা ও আমায় বলেছিল। এবার শ্যাম্পির ব্যাপারটা আমি ঠিক জানি না। তো ওরা স্নান করে ওই খোলা চুলে, মানে তুহিনা ওই খোলা চুলে ফ্ল্যাট থেকে বেরিয়ে হাঁটতে 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 মানে হাঁটতে থাকে, জাস্ট ও চুল শোকাবে। এবার স্মোক করছে, এমন কিছু স্মোক করছে যেটা আমাদেরকে এই দুনিয়ায় ধরে রাখতে পারে না, বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। ঠিক আছে, তো আমাদের অন্য জগতে নিয়ে চলে যায়। তো ওইসব করতে করতে ওরা গিয়ে দাঁড়ায় হচ্ছে ওই যে পার্কটার কথা বললাম, ওই পার্কটাতে। ঠিক আছে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দুজন মিলে গল্প করে। এবার একটার পর একটা ধরো স্মোক করছে, এটা করছে ওটা করছে, গল্প করছে। বাট তুহিনার কিন্তু তখন চুলটা খোলাই ছিল। আচ্ছা, ঠিক আছে, তো ভালো কথা। কিছুক্ষণ পর ওরা নোটিস করে যে ওরা সেই বাড়িটার সামনেই দাঁড়িয়ে আছে, যেই বাড়িটা ওই 12 বছর ধরে বন্ধ। ঠিক আছে, তো এখানে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি কিছু নেই, মানে এবার ওখানে কিছু হয়েছিল কিনা আমি জানিও না। তো যতটা আমায় তুহিনা বলেছিল যে ওরা নোটিস করে যে ওই বাড়িটার সামনে রয়েছে, তো হয় না অল অফ এ সাডেন একটু ভয় লাগে যে বাবা এত রাত হয়ে গেছে, এই বাড়িটার সামনে রয়েছে। তো অল অফ এ সাডেন ওদের এরকম একটা ফিল হয়। তো তখন শ্যাম্পি বলে তুহিনাকে যে বাড়ি বেকার এখানে এই রাতের বেলায় অন্ধকার, ঠিক আছে, মানে ভূতের ভয়ের থেকেও তো মানুষের ভয়টা অনেক বেশি না এরকম ফাঁকা জায়গায়, তার উপর আবার দুটো মেয়ে। তো যাই হোক, তারা যেরকমই লাইফস্টাইল লিড করুক না কেন, বাট তাদের কাছে তো নিজের সেফটিটাও ম্যাটার করে, রাইট? তো ওরা বাড়ি চলে আসে, বাড়িতে আসে, এসে ডিনার করে। ডিনার করার পর এবার বাসন টাসন ধোয়ার ব্যাপার থাকে। তো ঘটনাটা শুরু হয় এই জায়গাটা থেকে। ঠিক আছে, তো তুহিনা বাসন মাজছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর প্রথমে বেসিনে প্লেট রাখার পর কিছুক্ষণ পর গিয়ে বাসন মাজছে। তো ওই মোমেন্টে তুহিনার হঠাৎ করে ফিল হয় যে ওর পেছনে কেউ একজন রয়েছে। ঠিক আছে, তো ও প্রথমে ভাবে যে শ্যাম্পি রয়েছে। তো পেছন ঘুরে যখন দেখে, বলতে যায় যে কি রে তুই এখানে কি করছিস, তখন দেখছে কেউ নেই। ঠিক আছে, তো ভাবলো ওর হয়তো কোথাও একটা ভুল হয়েছে, বা কারণ তারপর ওর মনেও পড়লো যে শ্যাম্পি তো অনেকক্ষণ আগেই রুমে চলে গেছে, আর আজকে ওর বাসনগুলো ধোয়ার কথা। তো ও মাঝে হঠাৎ করে ধরো বেসিন, বেশিরভাগ ফ্ল্যাটগুলো দেখবে বেসিনের সামনে একটা আয়না থাকে। ঠিক আছে, এবার ধরো এরকমভাবে কেউ বাসন ধুচ্ছে, তার ভিশনটা এদিকে, বাট পেরিফেরাল ভিশন বলে তো একটা জিনিস আছে। ঠিক আছে, তো ওর ফিল হচ্ছে বা ও দেখতে পাচ্ছে, যেটা হচ্ছে ওই বলেছে। ঠিক আছে, ওর মনে হচ্ছে যে ওর ঠিক পেছনে বাঁদিক করে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, যেটা ও এরকমভাবে বাসন মাজতে ফিল করছে। ঠিক আছে, ও কিন্তু তখনও এরকমভাবে দেখেনি। তো ও হঠাৎ করে মাথাটা তোলে, মাথাটা এরকমভাবে জাস্ট তুললো, ওর মনে হলো যে কেউ একটা দাঁড়িয়েছিল যে জাস্ট সরে গেল। আচ্ছা, মানে আউট অফ ফ্রেম অফ দ্য মিরর, মানে মিররের বাইরে চলে গেল। ওর একটু না খটকা লাগে জিনিসটা। ঠিক আছে, মানে ও হয়তো ওই মোমেন্টে ওরকম কোনো কিছু এক্সপেক্ট করেনি। আর তার আগের মুহূর্তেই ওর মনে হয়েছিল যে ওর পেছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, বাট তার পরের মুহূর্তেই আবার ও দেখলো যে আয়নার সামনে থেকে কেউ একটা সরে গেল। তো এটা সব কিছু মিলিয়ে ওর মধ্যে একটা ইরি ফিলিং হতে শুরু করেছিল। ও তাড়াতাড়ি বাসন টাসন মাজে। ঠিক আছে, মেজে ও ঘরে চলে যায়। ওকে, এবার ঘরে বসে দুজন মিলে গল্প করছে, আড্ডা দিচ্ছে, করতে এবার যখন শ্যাম্পি ওর রুমে চলে যাবে, ঠিক আছে, তখন তুহিনা একবার বাইরে বেরিয়ে ও দেখছে যে ওদের যে ড্রয়িং রুমে যে একটা বড় আয়না ছিল, ঠিক আছে, ওই আয়নার ঠিক বাঁ দিকে একদম টপ কর্নারে, মানে বাঁ দিকের যে কর্নারটা হয় আয়নার যে মাথা, ওইখানে একটা হাতের ছাপ। ঠিক আছে, মানে হঠাৎ করেই এটা দেখলো যে একটা হাতের ছাপ। বাট যেটা সব থেকে বেশি আনইউজুয়াল ছিল যে একটা হাতের ছাপে তো 5টা আঙুল থাকবে, বা যেই ধরো জটা আঙুলেরই প্রেশার পড়বে সেই কটা আঙুলেরই ছাপ থাকবে।
বাট ওখানে ওই মুহূর্তে ওরা দেখে যে মানে তুহিনা দেখে যে 6টা আঙুলের দাগ আয়নার মধ্যে, মানে ওই 6টা আঙুলের স্পর্শ পড়েছে, যার ওই আভাটা ফুটে উঠেছে। তুহিনা প্রথমে ভাবে যে কোনোভাবে হয়তো ওরা শ্যাম্পির দুজনের হাতের একটা গিয়ে পড়েছে, কখন ওরা হয়তো আয়না টায়না মুছছিল সেটারই দাগ পড়ে রয়েছে। কিন্তু কিছুক্ষণ পর ও বেশ কিছুক্ষণ ওটা নোটিস করার পর ও বুঝতে পারে যে হাতের যে পাঞ্জাটা সেটা ওর এবং শ্যাম্পির দুজনের হাতের পাঞ্জার তুলনায় অনেকটা বড়। এবার যখন ও আমায় 6টা আঙুল বলেছিল না, আমি তখন বলেছিলাম কি ঋত্বিক রোশনের ভূত ছিল, ঠিক আছে? মানে আমার বলতে গিয়েও কথাটা মনে পড়লো। তো যাই হোক, তো ও দেখেছে ওরকম 6টা আঙুলের ছাপ। ওর সাথে সাথে শ্যাম্পিকে ডেকে আনে, ভাই এই আঙুলের ছাপটা কার, মানে এই হাতের ছাপটা কার? ও না তখন শ্যাম্পি বলে যে ধর, ও তোর পাত্তা দেয় না যে ধর তুই কী দেখছিস না দেখছিস, হাঁটা দিয়ে ও মুছে দেয়, ঠিক আছে? দিয়ে না। এবার তুহিনার ব্যাপারটা কি হচ্ছে, ধরো শ্যাম্পি তো জিনিসটা ইগনোর করে গেছে, বাট তুহিনার ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে, জিনিসগুলো ভাবো। প্রথমে ও ফিল করলো ওর পেছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, তারপর ও আয়নার দিকে দেখলো যে কেউ একটা সরে গেল, তারপরে দেখছে আয়নার মধ্যে একটা হাতের ছাপ। তো এই 3টে ঘটনা মিলিয়ে না ওর মধ্যে একটা মানে কি বলবো সাফোকেশন ক্রিয়েট করছিল, ঠিক আছে? ও না কনস্ট্যান্টলি শ্যাম্পিকে বলছে আমার না ঠিক ভালো লাগছে না, জানিস তো, আমার মানে কানেক্ট করতে পারছে। হ্যাঁ মানে আমার না ঠিক ভালো লাগছে না। আর যেটাও আমায় বলেছিল যে ওই পার্ক থেকে ফিরে চলে আসার পরে ওর মধ্যে না একটা আনচান আনচান করছিল শরীর, আচ্ছা, ঠিক আছে? যেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো ওর শরীরটা একটু আনচান করছিল, তো সেটা অতটা পাত্তা দেয়নি সবাই। মানে ন্যাচারালি কি হয়, আমরা ভাবি যে উইকেন্ডে এসেছি এমনি টায়ার্ড লাগছে, তার মধ্যে রাতের বেলায় ভিজে চুল নিয়ে রাস্তায় বেরিয়েছি, হয়তো শরীরটা একটু খারাপ লাগছে, দ্যাটস ইট। তো ওর মধ্যে ওরকম আনইউজুয়াল একটা এক্সপ্রেশন দেখে তখন শ্যাম্পি বলে যে ঠিক আছে আমি আয়নাটাকে ঢেকে দিচ্ছি ওড়না দিয়ে, তুই যা গিয়ে শুয়ে পড়। দুজনে দুজনের ঘরে শুয়ে পড়েছে। পরের দিন সকালে একটা ঝটকা মেরে তুহিনার ঘুম ভাঙে। ও হঠাৎ করে চোখটা তুলে দেখছে শ্যাম্পি ওকে জোরে জোরে নাড়াচ্ছে, ঠিক আছে? মানে ধাক্কা দিচ্ছে যে ওঠ ওঠ ওঠ। এবার ও উঠতে যাবে, শ্যাম্পি ওকে বলছে শোন, ধরফড়িয়ে উঠিস না, একটু ধীরে সুস্থে ওঠ, আস্তে আস্তে ওঠ। উঠেছে। ওঠার পর ও যেটা দেখেছে, দেবদীপদা তুমি মানে আমি তো নিজের চোখে দেখিনি, মানে আমার শুনে এতটা ক্রিপি লেগেছে তুমি বিশ্বাস করতে পারবে না। ও বলছে যে আমি যখন উঠেছি সামনে যে জিনিসটা আমি দেখেছি ওটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কি দেখেছে? যে আয়নাটা ওড়না দিয়ে ঢাকা ছিল সেই আয়নাটা ওর বেডের সামনে রয়েছে। বেডের সামনে মানে কেউ যেন রেখে দিয়ে গেছে? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আয়নাটা কেউ হয়তো রেখে দিয়ে গেছে ওখানে, মানে এমনভাবে রাখা যে ও ঘুম থেকে উঠলেই ওর মুখটা আয়না, মানে ও নিজেকে আয়নায় দেখতে পাবে। আচ্ছা, বুঝতে পারলে? তো এই পরিস্থিতিতে না মানে ও হঠাৎ করেই আঁতকে ওঠে, রীতিমতো আঁতকে ওঠে, এবং ওর সাথে সাথে দৌড়ে ড্রয়িং রুমে যায়। তাই বললাম যে ড্রয়িং রুমে কেন দৌড়ে গেছি? বলছে আমি যেটা ভেবে গেছিলাম আমি ওটা কনফার্ম হওয়ার জন্য গেছিলাম। দেখছে ওড়নাটা ওখানেই পড়ে আছে, গত রাত্রে আয়নাটা যেখানে ছিল, মানে যেখানে ওড়নাটা চাপা দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে? তো ওটা দেখে না মানে ও এত বেশি ট্রমাটাইজড হয়ে গেছিল। আর সব থেকে বড় কথা যে আয়নাটা ওখানে আসবে এটা তো কেউ কল্পনাও করতে পারবে না, আনএক্সপেক্টেড পুরো, ঠিক আছে? তো এসেও বসে পড়ে, ঠিক আছে? এবার স্যাটারডে ছিল, সারাদিন দুজনেই একসাথে ছিল। তো সেরকমভাবে ওই দিন আর কোনো প্রবলেম হয়নি। ওরা আবার আয়নাটাকে টেনে নিয়ে যায় ড্রয়িং রুমে, রেখে দেয়, ঠিক আছে? দিয়ে আয়নাটাকে ভালোভাবে মুছে দিয়েছে, মানে ভালো করে পরিষ্কার টরিষ্কার করেছে। করার পর মানে এই কারণেই পরিষ্কার করেছে যে এবার দেখবে কোনো হাতের ছাপটাপ পড়ে কিনা বা কোনো কিছু পড়ে কিনা। তো ওই দিন সারাদিন কিছু হয়নি, ন্যাচারালি ঘুমিয়ে পড়েছে। সানডে মর্নিং হঠাৎ করে তুহিনার ঘুম ভাঙে, ও বিছানা থেকে মাথা তুলতে পারছে না। তার কারণ ওর পিঠে এবং ঘাড়ে প্রচণ্ড পেন হওয়া শুরু করেছে পরের দিন সকাল থেকে। মানে ওর ঘুমটা ভেঙেছেই একটা যন্ত্রণা নিয়ে, বুঝতে পেরেছো? ও শ্যাম্পিকে ডেকেছে, ও ঘর থেকেই শ্যাম্পিকে ডেকেছে যে শ্যাম্পি একবার এদিকে শোন। এবার যখন ও এসছে ওকে বলছে যে একটুখানি দেখতো আমার পিঠটা প্রচণ্ড ব্যথা করছে, ঠিক আছে? মানে জ্বালা করছে, ব্যথা করছে, একটা অদ্ভুত একটা অনুভূতি ক্রিয়েট হচ্ছে। তো শ্যাম্পি যখন ওর পেছনে গিয়ে দেখছে ওর গোটা পিঠ জুড়ে লম্বা লম্বা কালো ব্ল্যাক স্পট। লম্বা লম্বা ব্ল্যাক স্পট? হ্যাঁ, মানে ধরো কেউ যদি কাউকে বেল্ট দিয়ে মারে, আচ্ছা, বা কেউ চাবুক দিয়ে মারে, বা কেউ বেত হয় না, বেত দিয়ে মারলে যে দাগটা পড়ে যায়, কালশিটে পড়ে গেছে, এক্স্যাক্টলি। ওটা দেখে না ও রীতিমতো ভয় পেয়ে গেছে। স্বাভাবিক, ঠিক আছে? মানে শ্যাম্পি লিটারালি ভয় পেয়ে গেছে। মানে
ও বলতেই পারছে না তুহিনাকে যে ও বলছে এটা হলো কি করে, যে এটা হলো কি করে, বলছে তুই কি পিটফিট, বলছে চুলকালে তো ভাই নখে নাচড় পড়বে, চুলকালে তো স্ক্র্যাচেস পড়বে, বাট এই দাগ কি করে হয়? এই দা, হ্যাঁ, ওটা দেখে না, মানে ও সবে সদ্য মেয়েটা ঘুম থেকে উঠেছে, হুম। ওটা দেখেও সেন্সলেস হয়ে যায়। এবার আচ্ছা। আমি সত্যি বলছি, মানে দেখো আমার যদি এরকম আমি দেখি, আমি তো সেন্সলেস হব না, আমি ট্রমাটাইজড হব, আমার ভয় লাগবে, বাট সেন্সলেস ইজ আ মেজর থিং, ঠিক আছে, হ্যাঁ, ওটাও একটা কি করে হলো বড় আমি ব্যাপার। জানি না, হুম। ঠিক আছে। মানে এই জায়গাটুকু আমার একটু বিশ্বাস করতে প্রবলেম হচ্ছিল। আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম যে এইটুকু দেখে তুই সেন্সলেস হয়ে গেলি, ন্যাচারালি তো হওয়ার কথা। বলছে ভাই আমার হয়েছিল, মানে আমি এতটাই ভয় পেয়েছিলাম, ঠিক আছে, আর সব থেকে বড় কথা তখনও আমার চোখে ঘুম, ঠিক আছে, আমি উঠেছিও একটা ব্যথা নিয়ে, ওটা দেখে আমি মানে এক্সপেক্ট করতে পারিনি। আমি ভেবেছিলাম যে কোনো মাসেল পেন হবে, ঠিক আছে, কোনো কিছু হবে, মানে ওদের যে অ্যাক্টিভিটি তার একটা হ্যাংওভার থাকে সেরকম হতে। বলছে আগের রাত্রেও আমি এরকম কোনো কিছু করিনি, ঠিক আছে, কারণ সারাটা দিন একটা ভয়ই কাটিয়েছিলাম। তো এরকমভাবে তো জিনিসটা মানে আনএক্সপেক্টেড, হ্যাঁ। তো আমি সেন্সলেস হয়ে গেছিলাম পুরোপুরি। তো এই যে সেন্সলেস হলো, এরপর থেকে যেটা আমি তোমাকে বলবো, এটা তুহিনা কোনোটাই জানে না, মানে ওর নিজে কোনোটাই এক্সপিরিয়েন্স করেনি, ও পুরোটা ও আচ্ছা, শুনেছে ওর মা এবং ওর বন্ধুর থেকে, শ্যাম্পির থেকে, আচ্ছা, ঠিক আছে। তো কি হয় এরপর থেকে, মানে আমি তোমাকে যেগুলো বলবো সেগুলো শুধুমাত্র স্যাটারডে সানডের কথা। আচ্ছা, সোম থেকে শুক্র শ্যাম্পি যেত কিন্তু অফিসে, সারাদিন তুহিনা কি করতো না করতো কেউ কিচ্ছু জানে না, কারণ তুহিনা অফিস যাওয়া বন্ধ করে দিয়েছিল তার পরের উইক থেকে। ওকে জিজ্ঞেস করলে ও নাকি বলতো যে আমার ভালো লাগছে না, আমার শরীর খারাপ লাগছে, হয়তো এটা মোস্ট প্রবলি ওর চাকরিটাও চলে যায় যেই কারণে, আচ্ছা, ঠিক আছে, কারণ ও প্রায় 17 থেকে 18 দিন কোনো রকম ইয়েতে ছিল না। হুম, এবার এই 17 থেকে 18 দিনের মধ্যে হয়তো 4 থেকে 5 দিনের এক্সপিরিয়েন্স আমি তোমার সাথে শেয়ার করতে হ্যাঁ, পারবো, হ্যাঁ, কারণ ও অফিস যেত না, এবার শ্যাম্পি অফিস যেত, শ্যাম্পি যখন অফিস থেকে ফিরতো, ঠিক আছে, ও ভসভস করে ঘুমোতো, আচ্ছা, ঠিক আছে, মানে ও এসে দেখতো তুহিনা ঘুমোচ্ছে, কোনো দিন খেত, কোনো দিন খেত না, ঠিক আছে, মানে ধরে নাও ওই 17-18 দিনের মধ্যে হয়তো শ্যাম্পি ওকে 2-3 দিন খেতে দেখেছে, ও খেত না। আর অদ্ভুতভাবে কি হচ্ছিল, তুহিনার চোখ মুখের মধ্যে একটা পরিবর্তনও লক্ষ্য করতে পারছিল, হুম, ঠিক আছে, মানে হয় না চোখের তলায় ডার্ক সার্কেলস পড়ে যাওয়া, চামড়ার যে গ্লোটা থাকে, হ্যাঁ, স্কিনের যে হ্যাঁ। গ্লোটা থাকে ওটা পুরোপুরি উধাও হয়ে যাওয়া, এবং তোমার হচ্ছে হঠাৎ করে পরের যে উইকটা, মানে ওই সানডে তো ওই জিনিসটা ঘটলো, ঠিক আছে, ওর পিঠে কালশিটের দাগ, তো এর মাঝখানে ওদের মধ্যে সেরকমভাবে কোনো কনভারসেশন হয়নি। তার কারণটা হচ্ছে তুহিনা বড্ড বেশি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করতে শুরু করেছিল, আচ্ছা, মানে শ্যাম্পি যখনই কিছু বলতে যেত ও একটু তেড়ে মেরে আসতো। ইনফ্যাক্ট এর মাঝখানে একটা ঘটনা ঘটেছিল যে শ্যাম্পির ফোনটা পর্যন্ত তুহিনা ছুঁড়ে ফেলেছিল, হুম, যেই কারণে ও একটু রেগেও গেছিল, কারণ ও তো এক্সপেক্টই করেনি যে ওর সাথে এরকম কোনো কিছু অ্যাক্টিভিটি ঘটছে, একদম, ঠিক আছে, ও ভাবতেও পারেনি। তো ও ভাবতো যে ও কোনো রকম একটা টেনশনের মধ্যে রয়েছে, কোনো মানে স্ট্রেসের মধ্যে আছে যেই কারণে এরকম করছে। বাট কি হতো, যত দিন যাচ্ছে, মানে দেখো একটা মানুষের মধ্যে চেঞ্জেস লক্ষ্য করা যায়, হুম, বাট ডে বাই ডে ড্রাস্টিক চেঞ্জেসটা খুব আনইউজুয়াল, রাইট। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরের উইকে, ঠিক আছে, শ্যাম্পি যখন ওর সামনে বসে ফোর্সফুলি কথা বলার চেষ্টা করে, ঠিক আছে, তখন ও এতটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছিল যে শ্যাম্পির কোথাও না কোথাও মনে হয়েছিল যে এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, মানে এটা আমি স্যাটারডের কথা বলছি, ঠিক আছে। তো এরকম সন্ধ্যাবেলার দিকে, এবার ধরো শ্যাম্পির তো হ্যাং আউট করার আছে, তুহিনা যাচ্ছে না ওর কি যায় আসে তাতে, ও ওর মতো হ্যাং আউট করতে বেরোচ্ছে। যখন ফিরেছে, মানে পরের উইকেন্ড আমি সানডে সকালের কথা বলছি, ও ফিরে দেখছে তুহিনার হাত, গলা, ঘাড়, শরীরের বিভিন্ন পার্টে নখের স্ক্র্যাচেসের দাগ, নখের আঁচড়ের দাগ। ও তখন না রীতিমতো ফোর্সফুলি জিজ্ঞেস করছে তুই কী করছিস, তুই এরকম কেন করছিস, কি হয়েছে তোর? বলছে ও কোনো আনসারই দিতে পারতো না, মানে চুপ করে থাকা, চুপ করে থাকতো, মানে অ্যাভয়েড করতো কথাগুলো, ও আনসার দিত না কোনো রকম, মানে কোনো রকমই, মানে হয়তো বলবে যে ধরো আমি নিজের হাত চুলকাতে গিরাম হয়েছে, হ্যাঁ, 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 বা আমি ঘরে ছিলাম আমার মনে হচ্ছে আমার পিঠে স্ক্র্যাচ পড়ছে বা আমার গায়ে আঁচড় পড়ছে, ও কোনোটাই বলতে পারতো না, আচ্ছা, ঠিক আছে। আর ও বেশিরভাগ টাইমটাই ঘুমিয়ে কাটাতো। এবার ওই মোমেন্টে ওর সাথে কি হচ্ছে না হচ্ছে এবার শ্যাম্পির পক্ষেও জানা পসিবল নয়, একদম, ঠিক আছে, যেহেতু শুধুমাত্র স্যাটারডে সানডে ওকে দেখছে, এবার স্যাটারডে সানডের মধ্যেও স্যাটারডের রাত্রেবেলায় বেরিয়ে যাচ্ছে বেরিয়ে বা যাচ্ছে। রোববার সন্ধ্যাবেলায় বেরিয়ে যাচ্ছে, ওইটুকু টাইম ফ্রেম শুধু ওদের মধ্যে কনভারসেশন হচ্ছে, ঠিক আছে। কোনো দিন শ্যাম্পি নিজে হয়তো ডিনারের প্লেট বা খাবারের প্লেটটা ওর কাছে রেখে দিয়ে চলে যেত, এসে দেখতো যে খাবার আধ খাওয়া হয়ে পড়ে রয়েছে, যেটা ও ন্যাচারালি করে না, ঠিক আছে।
তো আস্তে আস্তে শরীরটা না আরও বেশি খারাপ হতে শুরু করে, ঠিক আছে। একদিন যেটা শ্যাম্পির সব থেকে মানে আশ্চর্যজনক লাগে সেটা হচ্ছে ও একদিন আর্লি লিভ নিয়ে চলে এসেছিল। এটা আমি সেকেন্ড উইকের কথা বলছি, মানে আচ্ছা। ঘটনাটা ঘটার ফার্স্ট উইকে এটা বললাম, সেকেন্ড উইকে থার্সডে বা ওয়েডনেসডে এরকম কিছু একটা হবে, ও শ্যাম্পি আর্লি লিভ নিয়ে চলে আসে, ঠিক আছে। আর্লি লিভ নিয়ে চলে আসার পর ও বেল বাজাতে থাকে, দরজা খুলছে না, আবার ওর কাছেও তো ফ্ল্যাটের চাবি ছিল, ও চাবিটা খুলে ঢুকেছে, ঠিক আছে। ঘর ফর পুরো অগোছালো, ঠিক আছে। এবার তুই না ড্রয়িং রুমে যে আয়নাটা ছিল, ঠিক আছে, ঠিক এরমভাবে ড্রেসিং টেবিল টাইপের, তো ঠিক আছে, মানে মিরর একটা এ করা আছে যেখানে ওদের সাজার জিনিসপত্রগুলো থাকে, এরকমভাবে আয়নার দিকে এরমভাবে তাকিয়ে রয়েছে। ওকে গিয়ে ডাকছে, কিরে কিরে, ও কোনো রেসপন্স করছে না। ওকে, এবার বলে রাখা ভালো একটা জিনিস যে শ্যাম্পি একটু রিলিজিয়াস বেসড মেয়ে, ঠিক আছে। এবার অনেকে হয়তো প্রশ্ন করবে, বাবা রিলিজিয়াস হয়ে এরকম ধরনের অ্যাক্টিভিটি করে, হ্যাং আউট করে, এই করে ওই করে, তবে প্রত্যেকের কাছে নিজস্ব একটা ডেফিনেশন থাকে তার নিজস্ব স্পিরিচুয়ালিটির, ঠিক আছে। সেই জায়গায় আমি প্রশ্ন তোলার কেউ নই। আমারও প্রথমে মনে হয়েছিল বাবা রিলিজিয়াস মেয়ে এদিকে ড্রিঙ্ক করছে, মানে এরকম আমি প্রশ্ন, তো পরে রিয়েলাইজ করেছি যে ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, তুমি কতটা রিলিজিয়াস, একদমই। তো ওর হাতে তাবিজ ফাবিজ মাদুলি ফাদুলি ছিল, শ্যাম্পির হাতে কোনো রকম পাথরও পড়তো। আবার তুহিনা পুরোপুরি উল্টো, মানে এটা নয় যে ও স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করে না, বাট ওই পাথর পড়ে টরে না। তো আমি যতটা তুহিনার কাছে শুনেছিলাম যে শ্যাম্পির হাতে নাকি একটা তোমার হচ্ছে ওই মাদুলি বা তাবিজ টাইপের কিছু একটা ছিল, কোনো মহাদেবের কোনো একটা আচ্ছা। হয় না মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যে কবচগুলো হয় না, ওরকম টাইপেরই কিছু হয়তো একটা ছিল। তো শ্যাম্পি ওকে কনস্ট্যান্ট ডাকছে, ও কোনো রেসপন্স করছে না। ও যখন জোরে ধাক্কাটা মেরেছে না, তুহিনা এরমভাবে ঘাটটা ঘুরিয়েছে শ্যাম্পির দিকে তাকিয়ে। মানে এই কথাটা তো ও শ্যাম্পির মুখ থেকে শুনেছে, এবার ও আমাকে বলছে ওই মুহূর্তে তুহিনার চোখ এতটা লাল ছিল, ঠিক আছে, যে ওটা দেখে শ্যাম্পি লিটারালি ভয় পেয়েছে, ও আর কোনো কথাই বাড়ায়নি। আচ্ছা। আর ওর চাহনিটা, ওরকম চাহনি শ্যাম্পি এর আগে তুহিনার মধ্যে কোনো দিনও দেখেনি, এতটা অ্যাগ্রেসিভ, এতটা ব্রুটাল, এতটা মানে কি বলবো, মানে আজকে যদি তুমি ধরো আমি তোমার সাথে এরকমভাবে কথা বলছি, বা তুমি আমার মধ্যে এমন একটা অভিব্যক্তি দেখলে যেটা তোমার মনে হলো যেটা তো অরিত্র, এটা তো অরিত্র নয়, ও এরকম করছে না, ওর সাথে কথা বলবো না, ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার। তো ওটা দেখার পর ও মানে একটু ভয় পেয়ে যায়, মানে ও ভাবছে যে এক তো 2 সপ্তাহের মধ্যে মেয়েটার চেহারা অর্ধেক ভেঙে গেছে, খাওয়া দাওয়া করছে না, ও টানা 2 সপ্তাহ বাড়ি থেকে বেরোয়নি, ওই ফ্ল্যাট থেকে ও বেরোয়নি, বুঝতে পেরেছো। তার মধ্যে ওর চোখটা এরকম, ওর বিহেভিয়ার এরকম, ঠিক আছে, ও করতেটা কি চাইছে। সব থেকে আশ্চর্যকর বিষয় দেবদীপদা, তুমি বিশ্বাস করো, মানে এই ঘটনাটা হয়তো শেষ অবধি তো বলবো, ঠিক আছে, কিন্তু আমার খুব আনইউজুয়াল লেগেছে জিনিসটা, কি হলো কেন হলো ওরা কেউ জানতে পারেনি এখনো না, টিল ডেট কেউ জানতেই পারেনি। আর ও এখন ভালো আছে, মানে সুস্থ আছে। তো কি হয়েছিল সেটা বলছি। তো ওর না ওই সিনারিওটা দেখে তুহিনার প্রতি না খুব একটা মায়া হয়েছিল, মানে হয় না তো। এবার তার মাঝখানে কিন্তু ও হয়তো এসে ঘুমিয়ে টুমিয়েও পড়েছে। পরের দিন ভোরবেলায় ওর হয়তো একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে শ্যাম্পির, ও এসেছে ঘরে, এসে তুহিনার মাথায় হাতটাত বোলাচ্ছিল যে তুই কেন এরকম করছিস, খুব পোলাইট ওয়েতে কথা বলছে যে দেখ নিজের চেহারাটার দিকে একবার দেখ, একটু বাইরে বেরোচ্ছো, আজকে আমরা দুজন মিলে রাত্রিবেলায় একটু পার্টি করবো, ঠিক আছে। বলতে বলতে ওর হাতে যে তাবিজটা ছিল সেটা তুহিনার হাতে গিয়ে লাগে। আচ্ছা। এটা এতটা অবিশ্বাস্য একটা বিষয়, আমি এত মানুষের ঘটনা শুনেছি, কেউ কোনোদিন এরকম ক্লেম করেনি, বিশ্বাস করো। বাট ও আমায় যেটা বলেছে এটা আমারও না একটু হজম করতে প্রবলেম হয়েছে, ঠিক আছে, বাট যেটা বলেছে সেটাই আমি তোমাকে বলছি। ও বলছে যে যেই মুহূর্তে তাবিজটা ওর হাতে টাচ করে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওর ঘুমটা ভেঙে যায়, ও চিৎকার করে ওঠে, ঠিক আছে, উঠে না চ্যাম্পির গলাটাকে ধরে, বলছে নিজের চরকায় নিজে তেল দে, বেশি মাথা ব্যথা করিস না, আমাকে আমার মতো থাকতে দে। আর দ্য মোমেন্ট যেটা সব থেকে বেশি ভয়ানক, যেটা শ্যাম্পিকেও ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল, সেটা হচ্ছে যেই জায়গাটা টাচ করেছিল ওই জায়গাটা, পার্টিকুলার ওই জায়গাটা, যতটা তাবিজটা লেগেছিল ওই জায়গাটা পুড়ে গেল ইনস্ট্যান্ট, মানে কালছিটে পড়ে গেল। আচ্ছা। ঠিক আছে, এটা দেখে না শ্যাম্পি সব থেকে বুদ্ধিমানের কাজ কি করেছিল, ওখান থেকে উঠে চলে যায়। ও চলে যায়, তুহিনা ও কি করছে ও দেখেনি, ও গিয়ে স্ট্রেট ফরওয়ার্ড তুহিনার মাকে ফোন করে, ঠিক আছে। তুহিনার ফোন থেকে হয়তো কোনোভাবে নাম্বার নিয়েছিল, তো স্ট্রেট ফরওয়ার্ড ও তুহিনার মাকে ফোন করে বিগত 19-20 দিনের যা যা ঘটনা ঘটেছে সব ওর মাকে বলে। ওকে, তো তার একদিন পর, মানে ওই যে
ওর অ্যাগ্রেসিভ জিনিসটা দেখেছিল, মানে ওর গলা টিপে ধরা বা ওর প্রতি তেড়ে আসা যে জিনিসটা দেখেছিল, ওটার পর না শ্যাম্পি আর কখনো তুহিনার সামনে যায়নি তারপরে 24 ঘন্টা। আর ওর বাবা মা কী করেছিল, মানে তুহিনার বাবা মা দুর্গাপুর থেকে চলে আসে তার পরের দিন সকালে। ঠিক আছে, এবার তুহিনা যখন চোখ খুলে দেখেছে ওর বাবা মা, ও নর্মালি বিহেভ করছে, বাট যখন ওকে বলেছে যে তোকে আমরা নিতে এসেছি, বাড়ি যাব, ও যেতে চাইছে না। বলছে না না না, আমি কেন যাবো, আমি তো ঠিকই আছি, আমি কেন যাবো। বলছে না, তোকে তো যেতে হবে, ঠিক আছে, বাড়িতে এরকম একটা পুজো রয়েছে, তুই চ। ওদের বাড়িতেও নাকি কিছু একটা পুজো টুজো ছিল, তো যাই হোক, তুই চ। ওকে তো নিয়ে যাওয়া যাবে না, শেষে রীতিমতো ওর বাবা মা ফোর্স করে, এরকম আমি বলবো না যে ওকে চ্যাংদোলা করে হিড় করে টানতে টানতে নিয়ে গেছে বা কিছু, ওকে হয়তো কথার ইয়েতে। দেখো একটা জিনিস মাথায় রাখবে, যদি আমাদের ওপর মানে কোনো নেগেটিভ স্পিরিটের ইনফ্লুয়েন্সও থাকে, তার মধ্যে আমাদেরও একটা ইনফ্লুয়েন্স থাকে যেটা আমাদের ফ্রি উইলকে কাজ করায়। একদম ঠিক আছে, কোথাও না কোথাও আমাদের সোল, আমাদের স্পিরিটও সেই সোলটার সাথে কিন্তু ফাইট করতে থাকে। কারণ একটা স্পিরিটের পক্ষে কখনোই পসিবল না যে সে পুরোপুরি আমাদেরকে গ্রাস করে ফেলবে, কারণ অলরেডি ততক্ষণ আমাদের সোলটাও কিন্তু আমাদের মধ্যে রয়েছে। তো মানুষ একটা জিনিস ভুল করে, যে পজেসড হওয়া মানে মানুষ ভেবে নেয় যে কোনো স্পিরিট বা কোনো আত্মা মানুষের শরীরে ঢুকে গেছে। এটা বলাটা ভুল। ঠিক আছে, পজেসড করা মানে, পজেসড তো তিনখানা স্টেজে হয়, ইনফেস্টেশন থাকে, ম্যানিফেস্টেশন থাকে, অবজারভেশন থাকে, দেন তারপর পজেশন হয়। তো লাস্টে না স্পিরিটটা এমনভাবেই মাইন্ডকে ইনফ্লুয়েন্স করে যে ও যেটা চায় মানুষটা সেই জিনিসটা করে। ঠিক আছে, বাট ওর বাবা মা যখন কন্টিনিউয়াসলি ওকে ফোর্স করতে শুরু করে, বা ও বুঝে গেছিলো যে ওরা নাছর বান্দা ওকে নিয়ে যাবে, তো ওকে নিয়ে যায়, গাড়িতে করেই নিয়ে চলে যায়। তো ওখানে যাওয়ার পরে এবার যে ঘটনাটা ঘটেছে সেটা তো শ্যাম্পি জানে না, সেটা তুহিনা শুনেছে ওর মায়ের কাছ থেকে। ঠিক আছে, তো ওখানে গেছে, ওখানে কোনো পীরের দরগা বা কিছু একটা ছিল। আমাকে একটা ক্লিয়ার করে দাও দেবদীপদা, আমি ব্যাপারটা খুব একটা জানি না। ঠিক আছে, মুসলিমদের মসজিদ হয়, হিন্দুদের মন্দির হয়, খ্রিস্টানদের চার্চ হয়, পাঞ্জাবি এবং শিখদের গুরুদ্বারা হয়। দরগা জিনিসটা কি? দরগা হচ্ছে মানে একটু মানে যেমন ধরো, মানে এই কম্প্যারিজনটা করাটা ঠিক হবে কিনা আমি না, আমি জানতে চাই, কারণ ও আমাকে দরগা বলেছিল, আমি যখন আমার চ্যানেলে ঘটনাটা বলেছিলাম আমি দরগাই মেনশন করেছিলাম। তো আমি কখনো জানার চেষ্টা করিনি যে এই দরগা জিনিসটা কি। বা ধরো মসজিদে যেমন মৌলভী সাহেবরা থাকেন, মন্দিরে পুরোহিত মশাইরা থাকেন, চার্চের ফাদাররা থাকেন। ঠিক আছে, গুরুদুয়ারাতেও তোমার হচ্ছে ওদেরকে কি বলে আমার ঠিক জানা নেই, তো ওনারা থাকেন। ঠিক আছে, ওয়াহেগুরু যাকে ওনারা পুজো করেন। বাট দরগা জিনিসটা কি? দরগায় কারা থাকে না? ও আমায় বলেছিল কোনো পীরের দরগা। এবার পীর সাহেবটা কারা হয়? ওরা কি মুসলিমই হয়? মুসলিম, অবশ্যই মুসলিম। আচ্ছা, হ্যাঁ, মুসলিমই হয়। ওই সাধন ভজন করে, ওদের যে সাধনার পদ্ধতিগুলো আছে ওইগুলোই করে। মুসলিমদের এই ক্ষেত্রে আমি তিনটে টার্ম শুনেছি। একটা মসজিদ শুনেছি, একটা এই তুমি বললে যে দরগাটাও মুসলিমদের হয়, তো দরগা, আর একটা আমি শুনেছি মাজার। ঠিক আছে, তো মাজার জিনিসটা কি? মাজার বলতে পারো একটু ছোট আকারের হয়। আচ্ছা, ঠিক আছে, দরগা একটু বড় আকারের, আর মসজিদ তো জানোই। হ্যাঁ, মেনলি তোমার হচ্ছে দরগা বলো বা মাজার বলো, এগুলোতে এই যে পীরের দরগা যেটা বলছে, বা পীরের মাজারও হয় অনেক সময় বলা হয়, সেখানে জানবে যেই পীরের নামে তার একটা সমাধি ওখানে থাকে। আচ্ছা, তার নাম করে অনেকে চাদর টাদর চড়ায়। আচ্ছা, হ্যাঁ, চাদর দান করে। হ্যাঁ, দেখবে এগুলো হয়। মানে তার মানে আমায় ধরে নিতে হবে যে যদি কোনো মৌলবী বা যদি কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ জীবিতকালে অনেক বেশি স্পিরিচুয়ালি আপলিফটেড থাকে বা ইনক্লাইন্ড থাকে, তাহলে তার মৃত্যুর পর তার নামে ওরকম একটা করা হয় তার পজিটিভ ভাইবসটাকে নেওয়ার জন্য, রাইট? ওকে, ক্লিয়ার। তো ও আমাকে বলল যে ওকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে ওর অ্যাক্টিভিটিটা কাইন্ড অফ সেমই ছিল। ও অতিরিক্ত টাইম ধরে ঘুমোচ্ছিল, অতিরিক্ত সময় ধরে খাবার খাচ্ছিল না। তো 2 দিন পর ওকে ওই দরগাতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, ওর খিদেটা কমে গেছিল? খিদেটা কমে গেছিল কিনা আমি জানি না, বাট দেখো আমি তো শুধু স্যাটারডে সানডের কথাগুলো বলছি। আচ্ছা, সোম থেকে শুক্র ও কি করছে না করছে শ্যাম্পির তো অত কিছু জানার সময় নেই। কারণ একটা মানুষ যদি সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি বলো বা সন্ধ্যে 6টা অবধি কাজ করছে, এবার তুমি একটা জিনিস জানবে, সল্টলেকের কোম্পানিগুলোতে কি হয়, ওরা তো পিক আপ অ্যান্ড ড্রপ দেয়। তো তোমার ধরো যদি শিফট শুরু হয় সকাল 9টা থেকে, তোমার বাড়ির সামনে সকাল 7:30টায় ক্যাব চলে আসবে, কারণ ওরা তোমাকে নেবে, আরও একটা এমপ্লয়িকে নেবে, এরকম করতে 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 করতে। আর ওখানে একটা জিনিস আছে কোম্পানিগুলোতে, যে তোমার যখন থেকে লগ ইন আওয়ার্স তার 15 মিনিট আগে তোমাকে ফ্লোরে ঢুকতেই হবে। ঠিক আছে, তো ওরা ওই টার্গেটটা থেকে যে 15 মিনিট আগে পৌঁছে দিতে হবে। তো মোটামুটি ওই যে সিনারিওটা, মানে ধরো কারো 9 ঘন্টা শিফট, ও
ওকে, এবার ওখানে আর একটা ব্যাপার আছে যে ওভার টাইম করলে ইনসেন্টিভের ব্যাপার থাকে, তো কেউ কেউ 10-11 ঘন্টাও কাজ করে, দেখেছি নিজের চোখে। আমি করতাম না, আমার ভাই পয়সার দরকার নেই, শান্তির দরকার আছে জীবনে, ঠিক আছে। তো যাই হোক, তো ওই দিনের 14টা ঘন্টা শ্যাম্পি তো রাস্তায় কাটাচ্ছে, ওকে, বাকি 8 ঘন্টাও ঘুমোচ্ছে, তাহলে বাকি থাকলো কতক্ষণ? 2 ঘন্টা, 2 ঘন্টা। ঠিক আছে। তো ওই 2 ঘন্টার মধ্যে তুহিনার অত খোঁজ নেওয়ার সময় তো শ্যাম্পির নেই। ও যতটুকু পাচ্ছে স্যাটারডে আর সানডে, তার মধ্যেও তো ওর হ্যাং আউট করছে, ঘুরে বেড়াচ্ছে, আড্ডা মারতে যাচ্ছে। তো এখানে এসে কি হয়েছে, এখানে এসে ওর বাবা মা দেখছে যে ও খাচ্ছে না, কনস্ট্যান্টলি ঘুমোচ্ছে, করছে, মানে ওরকমই ছিল। তো ওকে নিয়ে যাওয়া হয়, আচ্ছা, ওই দরগা যে আছে ওখানে নিয়ে যাওয়া হয়। তো প্রথমে যখন নিয়ে যাওয়া হয়, দিস ইজ দ্য ফার্স্ট টাইম তুহিনার মধ্যে ওই চূড়ান্ত পর্যায়ে যে অ্যাগ্রেসিভ অ্যাক্টিভিটি সেটা নোটিস করে সবাই। আচ্ছা, ওকে কোনোভাবে দরগার বাইরে থেকে ভেতরে ঢোকানো যাচ্ছে না, মানে 4-5 মিলে পর্যন্ত ওকে পারছে না, ঠিক আছে। একটা সিনারিও বলেছিল, এগুলো আমরা সিনেমাতে দেখে থাকি, বলছে ওর দুটো হাত 4 মিলে ধরে রয়েছে, ওকে পেছন থেকে একজন ঠেলছে যাতে ও অ্যাটলিস্ট ভেতরে ঢোকে। কি করেছে দেখবে, এই দরগায় যে থামগুলো থাকে না গেটের বাইরে, ওই থামের ওপর পা দিয়ে এরম ভাবে উঠে গেছে। কি বলছো? হ্যাঁ, মানে ওকে এরম ধরে রেখেছে, ও পা দিয়ে, মানে পাটা ওর ক্রল করে উঠে গেছে, মানে ওর মাথাটা নিচে পাটা উপরে, আর ওকে সবাই মাথা নিচে পা উপরে। হ্যাঁ, মানে ওকে ধরে রেখেছে। ধরো আজকে আমাকে সবাই এরম ভাবে ধরে রাখে, জিনিসটা অবিশ্বাস্য কিছু না, এটা মানুষও করতে পারে যদি তার ফিজিক্যাল ফিটনেস থাকে। মানে ধরো তুমি আমাকে চেপে রেখেছো, ঠিক আছে, আমি ছিটকে পালানোর চেষ্টা করছি, এবার আমি দেওয়ালের পা দিয়ে এরম ভাবে পাটা আমার উঠে যাচ্ছে, ঠিক আছে, মানে ওর মাথাটা নিচে পাটা উপরে, ওকে কেউ ধরে রাখতে পারছে। আচ্ছা, মানে ও এতটাই চূড়ান্ত পর্যায়ে অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তো ওটা দেখে ওই দরগাতে যে পীর সাহেব ছিলেন বা যেই ছিলেন, ওদের কোনো একটা মন্ত্রপুত জল, আমি মন্ত্রই বলবো, ঠিক আছে, আমি কালেমা বুঝি না বা আমি জানি না কি আয়াত পড়ে বা কি, আমি মন্ত্র বলছি, ঠিক আছে। ওই মন্ত্র পড়া কোনো একটা জল একটা বালতিতে করে এনে ওকে স্নান করিয়ে দেয়, অ্যান্ড ফ্র্যাকশন অফ সেকেন্ড বা কয়েক মুহূর্তের মধ্যে ও শান্ত হয়ে যায়। ওকে টেনে নিয়ে আসে মসজিদের ভেতরে। এবার যে মানে মসজিদ বলছি, ওই দরগার ভেতরে, তুমি যেহেতু বলেই দিলে যে মুসলিম, আমি তার জন্য বারবার মুখে মসজিদ কথাটাই আসছে, ঠিক আছে। তো ও না ঠিক এরকমভাবে বসেছিল, মানে ঠিক এরকম মাথাটা নিচু করে, ওর চুল ফুলগুলো এরকম ঝুলছে, ওর বাবা মা তো ভীষণ টেন্সড। তো ওই মুহূর্তে ওরা কিছু রিচুয়াল করে, 8-9 জন মিলে ওকে ঘিরে ধরে রেখেছিল, ঠিক আছে, কনস্ট্যান্টলি জলের মধ্যে কোনো মন্ত্র চ্যান্টিং করছিল, ওকে দিচ্ছিল। তো বেশ কিছুক্ষণ সময়, মানে মোটামুটি তুমি ধরে নাও 1.5-2 ঘন্টা চলার পর ওকে ওই, মানে ওই ওদের রিচুয়ালটা চলার পর ওরা ওকে একটা মন্ত্র পড়া জল ওকে খাওয়ায়। খাওয়ানোর পরও স্ট্রেট ফরওয়ার্ড তোমার হচ্ছে জাস্ট অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর কি হয়েছিল, ওরা একটা তাবিজ টাইপের ওর হাতে বেঁধে দেয়, আর বলে দিয়েছিল যে এটা আগামী 6 মাস যেন কোনোভাবে ওর গা থেকে না খুলে যায়, ঠিক আছে। তো এবার কি করা যাবে, যে 6 মাস খুলে না যায় সেটার জন্য তো অবজারভেশনে রাখতে হবে ওকে। তো ও 6 মাস তখন দুর্গাপুরেই ছিল, আচ্ছা, ঠিক আছে। তো তারপর কি হয়েছিল বলছি, যে ওকে বলে দিয়েছিল ওর বাবা মাকে, তো ওকে বাড়িতেও নিয়ে যাওয়া হয়। 27 ঘন্টা পর ওর ঘুম ভাঙে, 27 ঘন্টা পর, ঠিক আছে। এবার ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কি হয়েছিল, কেন হয়েছিল, বলছে তখন ওরা বলেছিল যে ওর হাওয়া লেগে গেছে। কি লেগেছে, কেন লেগেছে, আমরা এখন তো বুঝতে পারছি জিনিসটা একটা পজেশন ছিল, পার্শিয়াল হোক টোটাল পজিশন হোক, যাই হোক না কেন পজেশন ছিল। বাট ওরা বলেছিল যে ওর একটা হাওয়া বাতাস কিছু একটা লেগেছে, ওরা ঝাড়িয়ে দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো তারপরও যায় 27 ঘন্টা পর ওর ঘুম ভেঙে ওর প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আমি তো কলকাতায় ছিলাম, এখানে এলাম কি করে। তার মানে ওকে যে ওখান থেকে আনা হলো, ও কিছু জানে না, কিছু মনে নেই। ওই যে প্রথম দিন যে ওই আয়নায় ছাপ দেখে, না আয়না, ও সেন্সলেস হয়েছিল কি দেখো, সেন্সলেস ওই হয়েছিল পিঠের আয়নাটা কালশিটে দাগ ওর ইয়েতে দেখে, ওর পিঠে বিছানায় কালশিটে দাগটা কালশিটে দাগ ওই দেখে। ছবিটা দেখে, যখন শ্যাম্পিওকে ছবিটা তুলে দেখিয়েছে, হুম। ওর তারপর থেকে এই 22-24 দিন কিচ্ছু মনে ছিল না। মানে তুমি ভাবো, একটা মেয়ে সপ্তাহে 7টা করে দিন, মানে 3টে সপ্তাহ ওর সাথে যে কাটছে, ও কি করছে না করছে কোনোটাই ওর নিজের কন্ট্রোলে ছিল না। তারপর 6 মাস তুই না ওখানে থাকে, দুর্গাপুরে থাকে, এবং ফিরে এসে তখন আমাদের কোম্পানিতে জয়েন করেছিল, ঠিক আছে। মানে লকডাউনের পর তো তোমার লকডাউন পড়ে গেছিলো, ঠিক আছে। মানে মনে করো 2020-তে জুন মাস না হলে অগাস্ট মাস, এই দুটোর মধ্যে কোনো একটা তারিখে তোমার হচ্ছে 8 তারিখে লকডাউনটা উঠে যায়। তারপরও আবার কলকাতায় শিফট করে, কলকাতায় এসে দেন তারপর ও আমাদের কোম্পানিতে জয়েন করে 2021 সালে। 2022-এ আমি জয়েন করি, ঠিক আছে।
সরি 2020-তে জয়েন করে, ওই তোমার হচ্ছে মিড 20 অথবা লেট 20-তে ও জয়েন করে, আমি 2022-এ জয়েন করি, ও তখন আমায় ঘটনাটা বলেছিল। আচ্ছা, ঠিক আছে, তো এই ছিল কেসটা। এবং এটা আরও বেশি আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়েছিল একটা বিষয়, যে বলে না মানুষ যদি একবার এফেক্টেড হয় তো তার জন্য একটা পোর্টাল ওপেন হয়ে যায়, ঠিক আছে, তখন যে কোনো নেগেটিভ হোক পজিটিভ হোক স্পিরিট হোক বা কোনো রকম অশুভ শক্তি তার Connect সাথে করার খুব চেষ্টা করে। তাড়াতাড়ি সহজে কানেক্ট করতে পারে। এরপরে ওর লাইফে অনেকগুলো ছোটো 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 ঘটনা ঘটেছে। আমি একটা ছোট্ট জিনিস বলছি। একবার আমরা অফিস কলিগরা সবাই মিলে ওর বাড়িতে গেছিলাম, ঠিক আছে, আমরা 14-15 জন মতো গেছিলাম। তো সেখানে কি হয়, আমরা ওর কাছ থেকে শুনতে পারি যে আমরা ধরো বসে আড্ডা মারছি, তো ঠিক আছে, তো ও যেই জায়গাটায় থাকে বেসিক্যালি নিউ টাউনের একটা জায়গায়, খুব নাম করা পরিচিত, আমি আর নামটা নিচ্ছি না। তো কি হয়, এরকমই কোনো এক রাতে ও দেখতে পায় ও বসেছে, এটা আমার সত্যি খুব অবিশ্বাস্য লেগেছে শুনে, যে ও এবং ওর এক বান্ধবী ওর রুমে বসে আছে। ওদের ফ্ল্যাটটা আমি দেখেছিলাম, ওরা 3টে মেয়ে 3টে রুমে থাকতো, ঠিক আছে, তো ওরা বসে আছে, হঠাৎ করে দেখছে যে দরজাটা খুলে যায়, ঠিক আছে, এবং যেই মেয়েটার সাথে ও বসে আছে এটা তুহিনাই দেখতে পাচ্ছে যে ওই মেয়েটা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মানে এরকম কাইন্ড অফ ছোটো 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 ঘটনা। ইনফ্যাক্ট ও যে জায়গাটা থাকে সেই জায়গাটাও নাকি সো কল্ড খুব হন্টেড, ঠিক আচ্ছা, আছে, মানে থাকতো ওই টাইমে 2022-এর কথা বলছি, মানে ওই জায়গাটাও সো কল্ড খুব হন্টেড। আর ওর সাথে নাকি এরকমও আরও 2-4 বার ছোটো ছোটো কিছু ঘটনা ঘটেছে। তো ও এতটাই বেশি সাবধানে থাকে। আর আরেকটা কথা, ওর চুলটা কেটে দিয়েছিল ওই দরগা থেকে, আচ্ছা, ওর চুলটা ও, কেটে দিয়েছিল। তারপর থেকে টিল ডেট ও আর চুল কখনো বড় করেনি, আর ওকে চুল বড় করতে বারণও করেছিল, আচ্ছা, ঠিক আছে। যে অ্যাট্রাক্টেড হয়েছিল, যে ওর ওপরে যে হাওয়াটা লেগেছিল, বলেছিল যে পুরোপুরি ওর চুলের ওপর দিয়ে গেছে, আর ও পুরোপুরি তোমার হচ্ছে ওই জিনিসটারই ইনফ্লুয়েন্সে ছিল, বুঝতে পেরেছো? তো তারপর থেকে আজ অবধি মানে আর কখনো চুল বড় করে। বড় করে, যাক এখনো ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওর সাথে আমার লাস্ট দেখা হয়েছে 2024-এ, যখন আমি অফিস ছেড়ে দিই। আচ্ছা, তো তারপর থেকে আর সেরকমভাবে, আর আমার একটা ব্যাপার আছে, আমি প্রফেশনাল জায়গার মানুষদের সাথে প্রফেশনাল জায়গা অবধি বন্ধুত্ব রাখি, আর তার বাইরে আমার পার্সোনাল লাইফটা আমার একান্তই ব্যক্তিগত। তুমি আমাকে দেখবে না, আমার সার্কেল খুব একটা বড়ও নয়, ঠিক আছে, আমি আমার ফ্যামিলি এবং খুব ক্লোজ কিছু ফ্রেন্ড নিয়েই থাকতে ভালোবাসি। বলছি হ্যাঁ, যখন আমি অফিসে যেতাম সবার সাথে আমার কন্ট্যাক্ট ছিল। এবার কি জানো তো, একটা জিনিস মাথায় রাখবে, কর্পোরেট সেক্টরে কেউ কারণ না জেনুইনলি বন্ধু হয় না, বন্ধু হয় না, ঠিক আছে, কারণ ওখানে একটা কম্পিটিশন লেভেলের সম্পর্ক থাকে, ঠিক আছে, একদম, যে আজকে আজকে সাপোজ তুমি আমার খুব ভালো বন্ধু, তোমার তারাক্কি হয়ে গেল বা তোমার প্রমোশন হয়ে গেল, আমার হলো না, আমি কি একটা বন্ধুর ক্ষেত্রে সেই জিনিসটা ফিল করব? ডেফিনেটলি নয়। বাট অফিসে কিন্তু সেই জিনিসটা হয়, ঠিক আছে, মানে আমার পাশের কলিগটা যে আমার সাথে 3 বছর ধরে চাকরি করছে, সেই যদি প্রমোশন পেয়ে যায় তখন একটু হলেও আমার হিংসা হবে, যতই আমি ভালো কাজ করি, যতই আমি ভালো মনের মানুষ হই না কেন। তো আমার এটা মনে হয় প্রফেশনাল জায়গায় কেউ কারোর বন্ধু হয় না। এটা তুমি হয়তো, এটা আমার নিজস্ব মোরাল এথিক্স, আমি কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছি না, এটা না, না, আমার একদম। নিজস্ব ওপিনিয়ন। তো সেই কারণে আমি ধরো, আমি একটা কথা বলছি, আমি স্কুল থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে, স্কুলের মাত্র 3 থেকে 4টে বন্ধুর সাথে আমার কন্ট্যাক্ট রয়েছে। আমি কলেজ থেকে বেরিয়ে গেছি, আমার কলেজের 3 থেকে 4টে বন্ধুর সাথে আমার, যারা আমার খুব ক্লোজ, বাট আজ অবধি হ্যাঁ একটা কথা বলতে পারি, আমার প্রথম যে অফিস, যেখানে আমি প্রথম আমার প্রফেশনাল লাইফ শুরু করেছিলাম, সেখানে 2টো দিদি আছে, একটা দাদা আছে, এবং ওই শোরুমের প্রত্যেকটা মানুষ আমাকে এতই ভালোবাসতো, বিকজ আমি ওখানে সব থেকে জুনিয়র ছিলাম, আচ্ছা, আমি সবার ছোট ছিলাম, আর প্রত্যেকে আমায় ভীষণ ভালোবাসতো জাস্ট বিকজ আমি ছবি আঁকতাম, টুকটাক গান ফান গাইতাম, এবং যখন অফিসে আড্ডা ফাড্ডা হতো ওখানে, তখন মানে আমার অ্যাক্টিভিটি সব থেকে বেশি থাকতো, যেহেতু আর্ট রিলেটেড জিনিসপত্রগুলো নিয়ে থাকতে বেশি ভালোবাসি। করতে, হ্যাঁ, তো হ্যাঁ, এবং সবাই আমাকে খুব পছন্দ করতো। ইনফ্যাক্ট ওখানে ক্লিনার থেকে শুরু করে যারা গাড়ি ধুতো, ঠিক আছে, যারা চা দিত, তাদের সাথেও আমার ভীষণ ভালো সম্পর্ক। ওইটাই একমাত্র জায়গা যেখানকার প্রফেশনাল লোকজনদের সাথে আমার আজকের দিন পর্যন্ত, আমি ওটা 2020-তে ওই চাকরিটা ছেড়েছি, আজকে 6 বছর হয়ে গেছে, আমি এখনও বছরে 3 থেকে 4 বার ওই অফিসে যাই শুধুমাত্র তাদের সাথে দেখা করার জন্য, ঠিক আছে, মানে ওরা আমার খুব কাছের। বাট তারপরে আমি বলবো না কেউ আমার কাছের নয়, বাট তারপরে যেটাই হয়েছে না কেন, সবার সাথে একটা প্রফেশনাল রিলেশন হয়েছে, বাট ওই পার্সোনালি ইনভলভ কারোর ক্ষেত্রে হয়নি, কারণ প্রথম যখন আমি অফিসে গেছিলাম ওদের সাথে আমার পার্সোনাল বন্ডিং ক্রিয়েট হয়ে গেছিলো, ঠিক আছে। তো এটাই, মানে এখন আর সেভাবে ওর সাথে হয়তো কোনো রকম কন্ট্যাক্ট নেই। বাট ঘটনাটা যেহেতু তুমি বলতে বলেছিলে, তার এই ঘটনাটা গল্প বলার চ্যানেলের শ্রোতারাও খুব একটা শোনেনি, 3-4 হাজার মানুষ শুনেছিল, তো সেই কারণে আমার মনে হয় যে এটা তাদের কাছে নতুন একটা ঘটনা লাগে। বুঝতে পেরেছি। আচ্ছা, কয়েকটা প্রশ্ন, মানে যেটা আমার মাথার মধ্যে অনেক দিন ধরেই ঘুরপাক খায়, আর তুমিও যেহেতু এই হরর পডকাস্ট নিয়ে বেশ দীর্ঘদিন হলো তুমি আছো, তো কয়েকটা জিনিস আমি একটু তোমার সাথে আলোচনা করি। যেমন ধরো, আমাদের যে সমস্ত আত্মীয়
প্রিয়জন, বন্ধুবান্ধব, এদের মধ্যে থেকে যখন দুর্ভাগ্যবশত কেউ মারা যান, এবার যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন তো একরকম ব্যাপার ছিল, তিনি আমাদের মধ্যে ছিলেন, আমাদের আদরের ছিলেন, স্নেহের ছিলেন। কিন্তু মৃত্যুর পর হঠাৎ করে তাকে যদি কখনো কোথাও দেখা যায়, মানে সে খুব আপন বন্ধু, হয়তো সে হয়তো কোনো কারণে মারা গেছে, হঠাৎ করে তাকে দেখা গেল কোথাও, মানুষজন ভয়ই বা পায় কেন? নাম্বার ওয়ান। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে বলে মৃত্যুর পর কেউ আপন হয় না, এইটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এটার দুরকম ব্যাখ্যা আছে। এক, তুমি যেটা বললে যে ভয় কেন পায়, এটা মানুষের নিজস্ব মনের একটা ভীতি। আমার কাছে একটা জিনিস হচ্ছে, দেখো, এই হরর পডকাস্ট বা এই প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে কাজ করতে করতে আমি যে জিনিসটা ফিল করেছি, যে ভয় তুমি কখন পাবে, একটা ক্লিয়ার, এটা খুব প্র্যাকটিক্যাল, এটা কোনো ভূত প্রেত রিলেটেড ব্যাপার। একদম। অনেকে আছে, কিছু মানুষের অপরাধবোধ কাজ করে, দেখবে, রাইট? আজকে বাই এনি চান্স আমি যদি তোমার সাথে কোনো খারাপ করি বা তুমি যদি আমার সাথে কোনো খারাপ করো, তোমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় থাকবে, যেই মুহূর্তে তুমি আমার সামনে আসবে বা আমি তোমার সামনে আসবো, যে ওকে আমি যে ওর সাথেই অসভ্যতামিটা করেছি বা আমি যে ওর সাথেই খারাপটা করেছি, ও কি জানতে পেরে গেছে, ও কি প্রিটেন্ড করছে, ঠিক আছে, ও কি আমার সাথে জাস্ট ভালোভাবে, মানে ও কি বুঝতে দিতে চাইছে না যে আমি ওর ব্যাপারে জেনে গেছি, মানে ও আমার ব্যাপারে জেনে গেছে। তো এটা একটা ভয় কাজ করে। তো মানুষের ভয়টা তৈরি হয় অপরাধবোধ থেকে, এটা আমার পার্সোনালি মনে হয়। কারণ আজকে তুমি দেখবে অনেকে রাস্তায় পুলিশের গাড়ি দেখলে ভয় পায়। ভাই, আমার কাছে কথা হচ্ছে, আমি ভয়টা পাবো কেন আমি যদি কোনো ক্রাইম না করে থাকি? হ্যাঁ, আমি তো কোনো ক্রিমিনাল নই। হ্যাঁ, ক্রিমিনালের কথা ছেড়ে দাও, ধরো কখনো এরকম হলো যে তুমি রাস্তাঘাটে কোথাও মারপিট করে এসছো, বাড়িতে কাউকে কিছু বলনি, কিছু করনি, এবার তুমি দেখছো তোমার পাড়ায় একটা পুলিশের গাড়ি ঢুকছে, তোমার ভেতরে একটু ভয় লাগবে তো, যে আমাকে আমাকে ডাকতে আসছে না তো। এটা হচ্ছে মানুষের মনের একটা ভীতি। এবার এখন ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, যে একটা মানুষ যাকে তুমি শ্মশানে পুড়িয়ে দিয়ে এসছো বা মাটিতে দাফন করে দিয়ে এসছো বা তাকে কবর দিয়ে এসছো, হঠাৎ করে তুমি যদি দেখো সেই মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে, কতগুলো ফিলিংস, মিক্সড ফিলিংস একসাথে কাজ করবে, রাইট? কিরকম, যে ওই মানুষটা তো বাস্তবে এক্সিস্ট করে না, তো সে আমার সামনে চলে এসছে, তো আমি তো জানি না যে সে আমার সাথে কি করতে পারে। যতক্ষণ সে জীবিত ছিল, একটা জিনিস ভাবো, যতক্ষণ সে জীবিত ছিল ততক্ষণ আমি এটা জানি যে সে যদি আমার একটা চড় মানে আমি তাকে ঘুরিয়ে একটা চড় মারতে পারবো, সে যদি আমার একটা বাজে কথা বলে আমি তাকে ঘুরিয়ে একটা বাজে কথা বলতে পারবো। বাট এক্ষেত্রে আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, তার তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, আমি চাইলে তার কিছুই করতে পারবো না, বাট সে চাইলে আমার সাথে অনেক কিছুই করতে পারে। আর একটা জিনিস যেটা ক্লিয়ার করে দেওয়া দরকার, যে মানুষের মৃত্যুর পরেই তাকে দেখা যায় না, যদি সে এক্সিস্টও করে তাকে দেখা যায় না, ঠিক আছে? বহু বছর ধরে যদি সে অতৃপ্ত অবস্থায় থাকে এবং বহু দিনের ম্যানিফেস্টেশনের কারণে সে একটা প্রেত দেহ পায়, রাইট? ঠিক আছে, তারপর হয়তো কখনো কখনো সেই ম্যানিফেস্টেশনের থ্রুতে সে তার নিজের এক্সিস্টেন্সকে আমাদেরকে ফিজিক্যালি দেখাতে পারে, বাট সেটা ওই একটা অবয়ব বা তোমার হচ্ছে, মানে কি বলবো, ওটা জাস্ট একটা শ্যাডো, জাস্ট একটা শ্যাডোই ফিগার, বা তার মধ্যে অনেক রকম ডেফিনেশন আছে প্যারানর্মাল সায়েন্স অনুযায়ী, ঠিক আছে? তো এটা, এবার তুমি বলছো যে কেউ আপন হয় না, এই কথাটা বলাটা ভুল পুরোপুরি, ঠিক আছে? আমি তোমাকে একটা জিনিস বলছি, যে মৃত্যুর পর আমাদের যতই কাছের মানুষ হোক না কেন, তার এক্সিস্টেন্সটা আমাদের জন্য কখনো ভালো নয়, কারণ সে এখানে আটকে পড়ে রয়েছে। তার পেছনে কারণ এক হতে পারে যে তার ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার, ঠিক আছে? একটা মানুষ যদি মোহ, মায়া, ভোগ বিলাসের সমস্ত ইচ্ছা ত্যাগ করে ফেলে, তখন আমার মনে হয় না সেই প্লেনে আটকে থাকবে, কারণ তার আত্মার ঊর্ধ্বগতি তার শ্রাদ্ধ এবং তার ক্রিয়াকর্মের মাধ্যমেই হয়ে যায়। বাট এবার যদি কেউ অপঘাতে মারা যায় বা কেউ ধরো অ্যাক্সিডেন্টাল ডেথ হলো বা কিছু হলো, যখন সে ফিলই করতে পারছে না যে তার মৃত্যু হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্টাল ডেথ বা অপঘাতে মৃত্যুর পর আত্মার বুঝতে অনেকটা সময় লেগে যায় যে তার মৃত্যু হয়ে গেছে, ঠিক আছে? তার সব থেকে বড় কষ্টটা হচ্ছে সে নিজের এক্সিস্টেন্সকে ফিল করাতে চায়, সে নিজের উপস্থিতিটাকে তার প্রিয়জনদেরকে বোঝাতে চায়, সে কথা বলতে চায়, বাট কেউ তাকে রেসপন্স করছে না। তো একটা টাইমের পর গিয়ে এই স্পিরিটটা অ্যাগ্রেসিভ স্পিরিটে পরিণত হয়, ঠিক আছে? সে বারবার নিজের এক্সিস্টেন্সকে ফিল করাতে গিয়ে বিভিন্ন ধরনের পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি ঘটিয়ে ফেলে,
ঠিক আছে, যে জিনিসপত্র মুভমেন্ট, কখনো কখনো এরকমও দেখবে যে ধূপের গন্ধ আসছে, হ্যাঁ হ্যাঁ কোনো মানে কোনো বাড়িতে যদি মৃত্যু হয় শ্মশান থেকে সবাই চলে আসার পর হঠাৎ করে একটা পার্টিকুলার টাইমে দেখবে ধূপের গন্ধ আসছে। তো স্পিরিট বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে নিজের এক্সিস্টেন্সকে ফিল করানোর চেষ্টা করে। তো এবার তার যে ওই এক্সিস্টেন্সটা, একটা স্পিরিট যদি প্লেনে আটকে থাকে বা কোনো একটা ডাইমেনশনে আটকে থাকে, তো এটা তো তার জন্যও ঠিক নয়, সেও তো কষ্ট পাচ্ছে। কারণ তুমি খুব ভালো করে জানো যে তাদেরকে আমরা যে খাবার উৎসর্গ করি বা এটা ওটা করি, সে কিন্তু খেতে পারে না, না ঠিক আছে। সে কি হয় দেখবে বিভিন্ন কাক এসে খায়, বিভিন্ন পশু পাখি এসে খায়, তাদের মাধ্যমে সেটাকে নেওয়ার চেষ্টা করে। কারণ তুমি যদি এনার্জিতে বিশ্বাস করো, আমরা একটা শাস্ত্রে একটা কথা শুনেছি যে আমরা যে ঠাকুরকে বা দেবতা বা ভগবানকে যখন ভোগ দিচ্ছি বা তাদের কাছে ভোগ অর্পণ করছি, তার দৃষ্টিতেই সে ভোগ গ্রহণ করে, সে কিন্তু ভোগ খায় না, ঠিক আছে। একদম। তো সেম গোজ ফর স্পিরিট, ঠিক আছে, তারাও তো একটা হায়ার প্লেনে চলে গেছে, একটা হায়ার ডাইমেনশনে চলে গেছে, ঠিক আছে। আমি শুনেছি যে এই যে 84 লক্ষ যোনির কথা বলা হয়, সেখানে যেমন প্রেত যোনি থাকে, সেখানে যেমন পশু পাখিদের যোনি থাকে, সেখানে যেমন উদ্ভিদ জগতের যোনি থাকে, সেখানে দেবযোনিও থাকে, একদম ঠিক আছে। মানুষের মৃত্যুর পর তার কার্মিক রেজাল্ট অনুযায়ী সে দেবযোনিও লাভ করতে পারে, ঠিক আছে। তো এবার আসছি যে কেউ আপন হয় না কেন। আমরা একটা আত্মা যখন মানব দেহে জন্মগ্রহণ করে, তখন তার একটা শরীর থাকে, তার একটা আকার থাকে, তার একটা আকৃতি থাকে, তার একটা রূপ থাকে, তার একটা আওয়াজ থাকে, যেটা দিয়ে সে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে। সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, গরু হতে পারে, পাখিও হতে পারে। প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা আইডেন্টিটি আছে নিজের মনের ভাবকে প্রকাশ করার জন্য, তার কাছের মানুষকে কাছে টানার জন্য, ঠিক আছে, তার অভিব্যক্তি প্রকাশের জন্য। বাট যখন যে কোনো প্রাণীর মৃত্যু হচ্ছে না, তখন কিন্তু তার দেহটা থাকছে না। তখন আর এই রোল বেসড যে সম্পর্কগুলো, যে আমি আমার মায়ের ছেলে, আমার মানে একটা মানুষ আমার বাবা, একজন আমার স্ত্রী, একজন আমার ভাই, এরা কিন্তু আমরা একটা রোল প্লে করছি প্রত্যেকের জীবনে, একদম ঠিক আছে, যেখানে প্রত্যেকের জীবনের একটা স্বার্থ জড়িয়ে রয়েছে। সেই স্বার্থের নিরিখে এবং স্বার্থের বিনিময়ে আমরা একটা রোল প্লে করছি, ঠিক আছে। তো যখন আমার দেহটাই থাকলো না, যখন আমার গলার আওয়াজটাই থাকলো না, যখন আমার ভিশনটাই থাকলো না, যখন আমার অভিব্যক্তি প্রকাশের জায়গাটাই থাকলো না, তাহলে সেখানে রোল বেসড করার সম্পর্কগুলো থাকবে। কেন? এবার এক্সিস্ট করছে কেন? কারণ আমরাই সেই আত্মাগুলোকে যেতে দিচ্ছি না, সেই স্পিরিটটাকে যেতে দিচ্ছি না। একটা কথা বলি, আজকে কেউ মারা গেলে মানুষের সবার প্রথম দেখবে, যারা বাইরে থেকে বিশেষ করে আসে, তারা বোঝার চেষ্টাই করে না যে যেই বাড়িতে মৃত্যুটা ঘটেছে সেই বাড়ির মানুষজনগুলোর মনের অবস্থাটা কীরকম। কেউ চূড়ান্ত পর্যায়ে হাহাকার করে কাঁদছে, আর কেউ একদম নিথর হয়ে চুপচাপ বসে আছে, ঠিক আছে। কিন্তু তুমি জাস্টিফাই করতে পারো না যে যেই মানুষটা কাঁদছে না তার মনের মধ্যে কষ্ট হচ্ছে না, একদমই তাই, ঠিক আছে। হয়তো তার মনের মধ্যে আরও অনেক বেশি কষ্ট রয়েছে, ঠিক আছে, সে প্রকাশ করতে পারছে না। আর যে শিক্ষিত হবে সে কাঁদবেই না। যে চলে যাওয়া মানুষটার ভালো চাইবে, যে চাইবে যে সেই আত্মাটার সদ্গতি হোক, সেই আত্মাটা যেন তার বেটারমেন্টের দিকে যায়, সে যেন আরও ভালো থাকে, সে কাঁদবেই না। কারণ তুমি যত কাঁদবে, তুমি সেই আত্মাটাকে তত বেশি ফিল করাবে যে না, এখনও তার এই দুনিয়াতে দরকার আছে, তার এই ডাইমেনশনে দরকার আছে, তার প্রিয়জনদের তাকে দরকার আছে। তুমি একটা জিনিস জানো, দেখো আমরা তো কেউই মরে গিয়ে দেখিনি, টোটালটাই আমরা শাস্ত্রের কথা অনুযায়ী এবং গরুর পুরাণের কথা অনুযায়ী এবং তোমার হচ্ছে স্বামী অভেদানন্দের লেখা মরণের পারে পড়ে জানতে পেরেছি। প্রত্যেকটারই একটা দার্শনিক ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে। আর সব কিছুই এসছে তোমার বেদান্ত থেকে, রাইট। তো আমরা তো জানি না, আমরা যেটুকুই জেনেছি পড়ে জেনেছি, এবং বিভিন্ন এক্সপেরিমেন্টাল নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের থিওরি থেকে আমরা জেনেছি যে মৃত্যুর পর কি হয়, ঠিক আছে। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে যখন তুমি প্রচণ্ড পরিমাণে কাঁদছো, তাকে ফিল করাচ্ছ যে তার তোমাদের জীবনে তাকে এখনো দরকার আছে, তোমরা কি করছো, তার চলে যাওয়ার পর তার ব্যবহৃত জিনিসগুলোকে ব্যবহার করছো, যেটা সব থেকে ভুল কাজ, সব থেকে বড় খারাপ কাজ, যে তার ব্যবহৃত জিনিসগুলোকে তুমি বিশ্বাস করবে না। মানে কিছু মানুষকে আমি এরকমও দেখেছি যে একটা মানুষ চলে যাওয়ার পর তার জামা কাপড় ইউজ করতে, ঠিক আছে। এটা যে কতটা খারাপ, যে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট তোমার লাইফে নিয়ে আসবে তুমি ধারণা করতে পারছো না। কারণ আজকে একটা কথা বলি, সেই মানুষটা বেঁচে থাকলে কখনোই তার ব্যবহার করার জিনিসগুলো তোমাকে ব্যবহার করতে দিত না। সেগুলো তার নিজস্ব জিনিস, সেগুলো তার শখের জিনিস, ঠিক আছে। তুমি কেন ব্যবহার করবে? তুমি তো তাকে এটা ফিল করাচ্ছ যে সে চলে গেছে, তার জিনিসগুলো আমার, তাহলে তো সে আরও রেগে যাবে। একদমই তাই। তো তখন যখন সে তার অ্যাক্টিভিটিগুলো দেখানো শুরু করছে, তখন মানুষ বলছে আচ্ছা, মরে গেলে তো নিজের মাও আপন হয় না,
রাইট, এটা হচ্ছে কনসেপ্ট, মানে মানুষ নিজেই এই জায়গাগুলো ক্রিয়েট করে দেয়, নালে একটা আত্মার সদ্গতি খুব সহজেই হয়ে যাবে তার কর্মের ফল অনুযায়ী, তার কার্মিক সাইকেল অনুযায়ী। আমি একটাই জিনিস বলবো যে যেহেতু দেহ থাকে না, যেহেতু নিজের মনের ভাব প্রকাশের অভিব্যক্তি বা কোনো কিছুই প্রকাশ করার জায়গা থাকে না, তাই ওই রোল বেসড সম্পর্কগুলো থাকে না, আর নিজের কর্ম অনুযায়ী আত্মার নতুন জার্নি শুরু হয় মৃত্যুর পর। কারণ আমার মনে হয় ডেথ ইজ নট দ্য এন্ড, ইটস জাস্ট আ বিগিনিং। কারণ এর পরে একটা বৃহত্তর আরো আরো আমাদেরকে, যদি আমি ঈশ্বর মানি, যদি আমি ভগবান মানি, ভগবান আমাদেরকে এই মনুষ্য জন্মটা দেয় একটা ভালো হোমওয়ার্ক করার জন্য, যাতে দেখো একটা কথা বলি, আজকে কুকুর বেড়াল পশু পাখি এদের তো ওই মানবিকতাটা থাকে না, ওরা জানে না কোনটা ঠিক কোনটা ভুল, ওরা যেটা করছে, আজকে ধরো বিড়াল ইঁদুর মেরে খাচ্ছে, এটা নেচারের সিস্টেমে করছে, বাট মানুষ আমাদের কেন বলা হয়, কারণ আমাদের মান এবং হুঁশটা রয়েছে, ঠিক আছে, আমরা জানি যে একটা বিড়ালকে মেরে খাওয়া যাবে না, আমরা জানি। এবার হ্যাঁ, আরও একটা কথা বলছি, এখানে তাহলে অনেকে বলবে তাহলে কেন আমরা চিকেন মাটন খাচ্ছি। জিনিসটা দেখো, সত্যি কথা বলতে গেলে টিল ডেট বিশ্বাস করো, আমিও হয়তো নন ভেজিটেরিয়ান, ঠিক আছে, আমিও ননভেজ খাই, আমি মাঝখানে 6 মাস নিরামিষ খেয়েছিলাম, বাট বিং ভেরি ফ্র্যাঙ্ক, বিং ভেরি অনেস্ট, আমি একটা কথা বলি, আমরা যারা বাঙালি, ঠিক আছে, যারা এই রাজ্যে বসবাস করি, যারা এখানে থাকি, তাদের পক্ষে ননভেজ মানে শুধুমাত্র ভেজ মেনটেন করা শরীরের জন্য খুব প্রবলেমেটিক। তার কারণটা হচ্ছে যে আমরা ননভেজ খাবারে খুব কম খরচা করে ননভেজ খাবার থেকে প্রোটিনটা আমাদের শরীরে দিতে পারি, ঠিক আছে, বাট তুমি যদি ভেজ থেকে সেই প্রোটিনটা আমাদের শরীরে নিতে যাও, সেটা অনেক বেশি খরচা সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে, আমার এটা মনে হয়। তো আমি চেষ্টা করেছিলাম যে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার, আমার এখনও মনে আছে 2024 মার্চ থেকে আপ টু অগস্ট অবধি আমি ননভেজ খেয়েছিলাম, ভেজ খেয়েছিলাম, কারণ তার মধ্যে তোমার শ্রাবণ মাসটাও পড়ে, শ্রাবণ মাসটা আমার পুরোপুরি তোমার ভেজ থাকে, ঠিক আছে, সেটা এখনও করি, ভবিষ্যতেও করব। কিন্তু ব্যাপারটা হয়ে যায় ওটাই যে আমরা একটা সাইকেলে আবদ্ধ, কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে চিকেন মাটন খাওয়া যায়, কিন্তু কুকুর বেড়াল খাওয়া যায় না, ঠিক আছে। তো অনেকেই হয়তো খিল্লি উড়িয়ে বা মজা করে বলবে যে আচ্ছা তাহলে চিকেন মাটনটা জেনারেল ক্যাটাগরি আর ওরা হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাই ওদের ওপর টর্চার করা যায় না। ব্যাপারটা টর্চারের জন্য না, দেখো প্রত্যেকেরই জীবনের দাম আছে, প্রত্যেকেরই জীবনের একটা ভ্যালিউ রয়েছে, ঠিক আছে। আজকে আমাদেরকে ছোটো থেকে কী শেখানো হয়েছে যে কুকুর প্রভুভক্ত প্রাণী, ঠিক আছে। অনেকে এরকম আছে, আমি ধর্মের নিরিখে বলছি না, অনেকে এরকম আছে যারা হিন্দু হয়েও তারা গরু খায়, বাট আমরা কোনোদিন চাইলেও করতে পারবো না সেই জিনিসটা, কারণ আমাকে ছোট থেকে শেখানো হয়েছে যে গরু আমাদের পূজনীয়, গরু আমাদের মাতার সমান, ঠিক আছে। অনেকেই এই গোমাতা ব্যাপারটাকে নিয়ে খিল্লি ওড়ায়, আমি সেটাতেও যাচ্ছি না, প্রত্যেকের নিজস্ব পলিটিক্যাল আইডিওলজি বা নিজস্ব আইডিওলজি রয়েছে, বাট আমরা যেটা ছোট থেকে শিখছি, আজকে যদি আমাকে ছোট থেকে এটা শেখানো হতো যে গরু খাওয়ার জিনিস, তাহলে হয়তো আমি ওটাই খেতাম, রাইট, বাট আমাকে তো জন্ম থেকে এটা শেখানো হয়নি, ওকে। তো অনেকে আছে যারা চেন ব্রেক করে যেতে পারে, এবার আমি কোনোটাকেই জাস্টিফাই করছি না, আমার কাছে আমি ওই চিকেন মাটনেই আবদ্ধ, ঠিক আছে। আমি সি ফুড খেতেও ভালোবাসি, আমি অক্টোপাস স্কুইড ফিড এসব খেতে খুব ভালোবাসি, ঠিক আছে, বাট আমি ওইটুকুতেই আবদ্ধ, বাট আমি কখনোই ওটা করতে পারবো না, কারণ গরু দেখলেই আমার হাতটা অটোমেটিক্যালি নমস্কারের জায়গায় চলে আসে, ঠিক আছে। তুমি যদি কালিন্দির ওখান থেকে হেঁটে মানে বাইক নিয়ে যাও, আমি ওখানেও যাই আমার ওয়াইফের সাথে, ঠিক আছে, যেদিন ওর ক্লাস থাকে ওখানে রুটি খাওয়াই আমি গরুদেরকে, ঠিক আছে। কুকুরদেরকে আমি রাত্রেবেলায় আমি এবং আমার ওয়াইফ দুজন মিলেই বেরোই, ঠিক আছে, প্রায় 15-16টা কুকুর রয়েছে যাদেরকে আমরা খাওয়াই। আমার বাড়িতে তুমি দেখেছো গিয়ে 11 থেকে 12টা বেড়াল রয়েছে, ঠিক আছে। তো যাদেরকে আমি এতটা করছি, ঠিক আছে, তাদের সাথে আমি করতে পারবো না। আজকে যদি আমি আমার বাড়িতে মুরগি পুষতাম তাহলে হয়তো আমি চিকেনও খেতে পারতাম না, রাইট। যদি আমি আজকে আমার বাড়িতে ছাগল পুষতাম তাহলে হয়তো আমি সেটাও খেতে পারতাম, ঠিক আছে। তো যদি আমি মাটন একদমই খাই না, মানে বছরে যদি কোথাও নিমন্ত্রণ থাকে তখন গিয়ে খাই, কারণ হেলথ ইস্যুস, তুমি জানো আমার বাবা কিছুদিন আগেই নার্সিংহোম থেকে ফিরেছেন, কারণ ডক্টর স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে কোনোভাবেই রেড মিট খাওয়া যাবে না, তো তারপর থেকে তো মাটন পুরোপুরি বন্ধ। যাই হোক, তো এই জিনিসগুলোই খুব ম্যাটার করে যায়, বুঝতে পেরেছো তো। তো ছোটো থেকে তুমি কীভাবে বড় হচ্ছ না হচ্ছ, তারপর তোমার ইমোশন কিসের সাথে জড়িয়ে আছে না আছে, সব কিছুই মানে একটা আরেকটার সাথে জড়িত। তো যেটা বলছিলাম যে আমাদেরকে যেহেতু ঈশ্বর এই মনুষ্য জন্মটা দিয়েছে, আমাদের মধ্যে যে এই মানবিক সেন্সটা রয়েছে, যে হিউম্যানিটিটা রয়েছে, তো আমরা অনেক কিছু ডিসাইড করতে পারি, ঠিক আছে। তুমি একটা জিনিস জানো যে আমরা যে চিকেন মাটন খাই না, ঠিক আছে, এটাও কোথাও না কোথাও আমাদেরকে কিন্তু খুব নেগেটিভলি ইম্প্যাক্ট করে। আমি নিজে একজন নন ভেজিটেরিয়ান হয়ে বলছি, ঠিক আছে, আমি গতকালকেও চিকেন খেয়েছি, আমি তারপরেও বলছি, তার কারণ তুমি একটা জিনিস দেখো, তুমি তো এনার্জিতে বিশ্বাস করো, ঠিক আছে। তুমি যখন একটা মুরগিকে কাটছো, ঠিক আছে, যখন তার গলায় কোপটা পড়ছে, তার কি কি ফিলিংস কাজ করছে, তার কষ্ট, কান্না,
যন্ত্রণা, রাগ, খুব মিক্সড একটা ডার্ক ফিলিংস কাজ করছে, এনার্জিটা ওখানেই আবদ্ধ হয়ে রয়েছে। তাকে তো হত্যা করা হচ্ছে, রাইট? হ্যাঁ, আমরা সেই মাংসটা খাচ্ছি, তো সেই নেগেটিভিটিটা আমাদের মধ্যে যাবে না? যাবে তো। তো এটাই মানে, এটা না আমাদের কিছু করার নেই, ঠিক আছে? কিছু করার নেই, মানে আমরা চাইলেও হয়তো, হ্যাঁ হয়তো যারা অনেক বেশি মানে যাদের উইল পাওয়ার অনেকটা স্ট্রং, আমি যেমন চেষ্টা করেছিলাম বাট আমি শেষ অবধি পারিনি। তার কারণ হচ্ছে কি, যদি আমার সাথে আমার বাড়ির লোকও সেই জিনিসটা করতো তাহলে হয়তো আমি পেরে তাহলে অনেক সহজ হতো। বাট সমস্যাটা কি হচ্ছিল, আমি একা ভেজ খাচ্ছিলাম, আমার পাশে বসে ধরো আমার মা, আমার বাবা, আমার ওয়াইফ, ওরা চিকেন খাচ্ছে, মাছ খাচ্ছে, ঠিক আছে? তো আমি না ওই গন্ধটা নিতে পারতাম না। আর আমি দেখছিলাম যে আমার জন্য আমার ফ্যামিলির উপরেও একটা প্রেশার পড়ছে যে আলাদা করে আমার জন্য ভেজ রান্না করতে হচ্ছে। তো এই অনেক কিছু জিনিস আমাকে আর এগোতে দেয়নি, ঠিক আছে? নাহলে আমি কিন্তু ঠাকুরের সামনে গিয়ে বলেছিলাম যে আমি আর কখনো ননভেজ খাবো না, কারণ আমি ছাগল কাটতে দেখে ফেলেছিলাম। আচ্ছা। আর সেই দিন আমার মধ্যে যে জিনিসটা হয়েছিল না, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছিলাম পর্যন্ত, যে ওই রক্ত, ঠিক আছে, ছাগলের মাথা পড়ে আছে, ছাগল পড়ে রয়েছে, মানে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। আমি পরের দিন সকালবেলায় উঠে ঠাকুর মন্দিরে গেছি, আমাদের হেদুয়ার ওখানে ইছাময়ী কালী মন্দির বলে একটা মন্দির আছে, সেখানে আমি গেছি। ইনফ্যাক্ট আমি প্রত্যেক শনিবার ওখানে যাই। যারা যারা ওই এরিয়ায় থাকে অনেকে আমার সাথে দেখেওছে, তারা যদি এই পডকাস্টটাও দেখে তারা বুঝতে পারবে। আমি প্রত্যেক শনিবার ওখানে যাই, বিগত 5 বছর ধরে আমি রেগুলার বেসিসে ওখানে যাই। আমি ওনার কাছে গিয়ে বলেছিলাম যে আমি এতদিন যা ভুল করেছি আমায় ক্ষমা করো, আমি আর ননভেজ খাবো না। আমি এত বেশি ভয় পেয়ে গেছিলাম। বাট তারপরে ওই যে বললাম, ঠিক আছে, যদি বাড়ি থেকে আমি ওই জিনিসটা, সারাউন্ডিংসটা পেতাম, তাহলে হয়তো আমি আজকে ভেজিটেরিয়ানই থাকতাম। বাট আমিও আমার লাইফে চেষ্টা করেছি, মানে এই পাপ বোধ থেকেই, একটা ভয় থেকে। দেখো, ওটা তো আমায় ভয় পাইয়ে দিয়েছিল রাতের বেলায় আমি যে স্বপ্নটা দেখেছিলাম, তো অপরাধ বোধ থেকেই তো আমি সেই ভয়টা পেয়েছিলাম, ঠিক আছে? তো ওটাই যে মানুষের নিজস্ব কর্ম আছে, তার চিন্তা শক্তি রয়েছে, তার ভাবার অবকাশ রয়েছে, তার ভালো কর্মের অপশান রয়েছে। তো আমরা এই পৃথিবীতে মানবদেহে জন্মগ্রহণ করি একটা ভালো হোমওয়ার্ক করার জন্য, যাতে আমাদের আত্মার জার্নিটা আরও মসৃণ এবং আরও ভালো হয়। সুন্দর ব্যাখ্যাগুলো দিলে। আচ্ছা, এই আমাদের এই আলোচনায় তুমি দু একবার গরুর পুরাণের কথা বলেছো, তারপর আত্মার কর্ম নিয়ে তুমি বলেছো। তা আমি খুব শর্টে তোমার থেকে জানতে চাই যে আমরা যদি গরুর পুরাণ পড়ি, সেখানে দেখবে নরকের একটা ব্যাখ্যা দেওয়া আছে। নরকের কতগুলো স্তর আছে, কতগুলো কক্ষ আছে, কোথায় কীরকমভাবে মানুষের ওপর অত্যাচার করা হয়, মানে যারা পাপীদের আত্মা, দুর্বৃত্তদের আত্মা। তো আমরা শাস্ত্র যদি আমরা ঘাটাঘাটি করি, বিশেষ করে গরুর পুরাণ, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে সারাটা জন্ম ধরে যারা পাপ কাজ করেছে তাদের কীরকম কীরকম কি পরিণতি হচ্ছে নরকে গিয়ে। কিন্তু আত্মাদের সঙ্গে যারা যোগ স্থাপন করেছে, টিল ডেট যারা করে চলেছে, আমি ওরকম অনেক মানুষকে চিনি, আমি অন ক্যামেরা তাদের নাম নিতে পারবো না, যারা আত্মার সঙ্গে যোগাযোগ করে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরই তো করেছেন। আমি সেই প্রসঙ্গেই আসছি। মানে প্ল্যানচেট, এই সেই হ্যানাত্যানা বললে তো লোকেদের চোখের সামনে ওয়েস্টার্ন কান্ট্রির এগুলো ফিগারগুলো ভেসে ওঠে। তাদের তো একটা অবদান আছেই, কিন্তু 19th সেঞ্চুরির একদম মধ্যভাগে, মানে আমাদের এখানে প্রেত চর্চা যে কোন পর্যায়ে গেছিল, মানে তার অনেক নিদর্শন অনেক বইতেই তুমি পাবে। যেমন তুমি নিজেই বললে রবীন্দ্রনাথের পরলোক চর্চা বলে তো একটি বই আছে, লেখা রয়েছে ঠাকুরবাড়ির। শুধু রবীন্দ্রনাথ বলে না, রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত প্রেত বৈঠকগুলো বসাতেন, সেখানে অনেক, মানে ওনার সাথে সাথেও আরো অনেক বড় বড় মাপের যে সমস্ত মনীষীরা তারা আসতেন। মাইকেল মধুসূদন দত্ত তো একবার গেছিলেন। এইবার রবীন্দ্রনাথদের পরিবার এই জিনিসটার সঙ্গে যুক্ত হওয়ার আগেও আরও একটা পরিবার আমাদের বাংলায় ছিল, যারা হচ্ছে ওই অমৃতবাজার পত্রিকা, হ্যাঁ, তা ওই শিশির কুমার ঘোষ, ওদের যে পরিবার, ওরাও করতেন, রাজেন্দ্রলাল আচার্য, প্লাস এখনকার দিনে আরও অনেক মানুষ করেন। এবার যেটা দেখা যাচ্ছে, দেশি বিদেশি যে কোনো বই ঘেটে বা করে, যে প্রেতেদেরকে যখন ডাকা হচ্ছে, তাদের মানে তারা তাদের আপনজনদেরকেই ডাকছে যারা মারা গেছে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা কোথায় আছেন, কিভাবে রয়েছেন, তাদের কিন্তু দেশ বলো বিদেশ বলো প্রত্যেকের বয়ান সেম। তারা বলছে আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানকার বর্ণনা আমি হয়তো তোমাকে ঠিকভাবে দিতে পারবো না, কিন্তু আমাদের পরিবারের অন্যান্য যারা মারা গেছেন তাদের প্রত্যেকের সাথেই আমার দেখা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে। আমি ওখানে যাওয়ার পর তারা জানতে চেয়েছে যে
যারা জীবিত রয়েছে এখনো পৃথিবীতে আছে, আমাদের পরিবারে যারা রয়েছে তারা কেমন রয়েছে, এগুলো তারা জানতে চেয়েছে। তো এই যে বয়ানগুলো, এমনকি আমি তোমাকে আরও একটা উদাহরণ দিতে পারি, যেটা একজন আমেরিকান সাইকোলজিস্ট, তার নাম হচ্ছে ডক্টর ম্যাথিউ ম্যাকেইন। তার একটি ছেলে, একমাত্র পুত্র সন্তান, ছেলেটির নাম হচ্ছে জর্ডান। তার 23 কি 24 বছর যখন বয়স, তখন আমেরিকাতেই কোন একটা রাস্তায় বাইকে করে সে ফিরছিল। কয়েকজন দুষ্কৃতী তার পথ আগলে দাঁড়ায়, তার থেকে ছিনতাই করার চেষ্টা করে, বিশেষ করে ওই বাইকটা, কারণ বাইকটা বেশ দামি বাইক ছিল তখনকার দিনের। তা এবার স্বাভাবিকভাবেই একটা বচসাবাদে একটা হাতাহাতি হয়। তা ওরা কিছু একটা অস্ত্র ব্যবহার করছিল ধারালো কোনো, সেটা দিয়ে বোধহয় আঘাত করে। জর্ডান কিন্তু সেখানেই তৎক্ষণাৎ মারা যায়। এইবার এই মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার পিতা মানে ডক্টর ম্যাকে, তিনি তো ভেঙে পড়েছেন। কিন্তু এই মৃত্যুর বেশ অনেকগুলো দিন পরে জর্ডানের প্রেতাত্মা তার বাবার সঙ্গে এসে দেখা করেন। আচ্ছা, দেখা করে তিনি জানান যে তিনি যেখানে রয়েছেন, সো কল্ড স্পিরিট ওয়ার্ল্ড যেটাকে আমরা বলি, সেই জায়গার সিস্টেমটা কীরকম। আচ্ছা, এবং তুমি যদি এই লেখাটা পড়ো, মানে লেখাটাকে মানে উনি কী করলেন, ওই ডক্টর কী করলেন, সাইকোলজিস্ট, ওই জর্ডান এসে ওনাকে যা যা বললেন সেই পুরো ব্যাপারটা উনি একটা জায়গায় লিখলেন। আচ্ছা, জর্ডানের জবানবন্দিতেই, মানে অ্যাজ ইফ জর্ডানই বলছে ব্যাপারটা, উনি লিখলেন। এবং পরবর্তীকালে সেটা একটা বই আকারে প্রকাশিতও হয়। ঠিক আছে, তা সেখানেও স্পিরিট ওয়ার্ল্ডের বর্ণনা কিন্তু মানে শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। ওটা পড়লে পরে মানে আফটার লাইফ যেটাকে আমরা বলি, আমি তো মনে করব তখন মানুষ অপেক্ষা করে থাকবে যে কবে মরব, কবে আমার জীবনটা শেষ হবে, এই সমস্ত টেনশন, অশান্তি, ঝামেলা, হানাহানি এগুলোর থেকে বেরিয়ে গিয়ে কখন আমরা ওখানে গিয়ে একটা পিসফুল লাইফ লিড করব। তার মানে দেখো, আমাদের হিন্দু ধর্মে বা সনাতনীদের গরুর পুরাণ, মুসলমানদেরও এরকম কিছু একটা আছে, ওরা বোধহয় জাহান্নাম বা কিছু একটা বলে, জান্নাত জাহান্নাম। ক্রিশ্চিয়ানিটিতে আমরা হেভেন হেলের ব্যাপারটা পাচ্ছি, ইহুদিদেরও এরকম কিছু একটা আছে। তার মানে অর্গানাইজ রিলিজিয়ান অনুযায়ী যেগুলো বলছে, আর প্রেত বৈঠক করে বা প্ল্যানচেট করে প্রেতাত্মাদের সঙ্গে কমিউনিকেট করলে পরে একই রকম ব্যাখ্যা, তুমি দুটোকে ডিফারেন্সিয়েট করবে কিভাবে? আমি ডিফারেন্সিয়েট করব না, তার কারণ দুটো জিনিসের মধ্যেই তুমি যদি একটা জিনিস দেখো, মানে দুখানা সাবজেক্টের মধ্যে তুমি যদি ডিফারেন্স ক্রিয়েট করতে চাও, তার মধ্যেও তোমার কাছে একটা জিনিস ক্লিয়ার, যে তুমি একটা স্পিরিটকে কল করছো। ঠিক আছে, সেটা শাস্ত্রীয় মতে হোক বা তোমার সায়েন্টিফিক্যাল ওয়েতে হোক, তুমি করছো। তোমাকে আগে এটা দেখতে হবে যে তুমি কাকে ডাকছো। কখনো কি তুমি এরকম দেখেছো যে যাদের অপঘাতে মৃত্যু হয়েছে তাদেরকে ডাকতে সেরকম কোনো ডকুমেন্টেড কিছু রয়েছে? আমার মনে হয় যে এই যে ডেথের যে ব্যাখ্যাটা বা পোস্ট ডেথ যে ব্যাখ্যাটা আমরা পড়ছি, সেটা ধর্মের নিরীক্ষে হচ্ছে। কারণ হিন্দুরা, আমরা যারা হিন্দু, আমরা যারা সনাতনী, তারা পুনর্জন্মে বিশ্বাস করি। মুসলিমরা সেটা করেন না। তাদের কাছে তারা যে কবর দিচ্ছে সেখান থেকে প্রত্যেকটা মানুষ আবার বেঁচে উঠবে যেদিন কায়ামতের দিন আসবে। ঠিক আছে, খ্রিস্টানদের ব্যাপারটা আমি অতটা জানি না, ওদেরও জাজমেন্ট ডে বলে কিছু রয়েছে, জাজমেন্ট ডে বলে একটা সাবজেক্ট রয়েছে। বাট আমাদের কিন্তু ওটা নেই। আমাদের কনসেপ্টটা কি, যে মৃত্যুর পরে আত্মার নিজস্ব একটা আলাদা জার্নি তৈরি হয়ে যায় বা জার্নি শুরু হয়ে যায়। এবার তার যদি কোনো পেন্ডিং কর্মাস থেকে থাকে, তাহলে সে আবার নতুনভাবে কোনো জনিতে জন্ম নেবে। যদি না থাকে তাহলে তার আত্মার ঊর্ধ্বগতি হয়ে গেল, সে স্পিরিট ওয়ার্ল্ডে বিলং করবে বা তার একটা ওই মোক্ষ লাভ হবে। ঠিক আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ডিফারেন্সিয়েট করতে চাও দুটো জিনিসের মধ্যে, তুমি করতেই পারবে না। ঠিক আছে, কারণ তুমি যখন এটা বলছো যে প্রত্যেকটা জায়গায়, প্রথমত কথা এই যে প্ল্যানচেটের কথাটা হয়, আমি আবারও বলতে চাই যে এই প্ল্যানচেট টার্মটা পুরোপুরি ভুল। যেই বোর্ডটা ইউজ করা হয় ভিজি বোর্ড, ওইটা যে কোম্পানি বানায় সেই কোম্পানির নাম হচ্ছে প্ল্যানচেট। ওই বোর্ডটাকে প্ল্যানচেট বোর্ড বলা হয়। আচ্ছা। ঠিক আছে, বাট প্রসেসটাকে সিয়ন্স বলা হয়। ঠিক আছে, তো মানুষ সিয়ন্স করার সময় কি হয়, এখানে 3টে ধাপ হয় জানো তো। ঠিক আছে, যার মধ্যে একটা সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেখানে ওই কি বলবো, একটা আইডিও মোটর সাইকোলজি কাজ করে মানুষের মধ্যে, যখন তার হাত নিজে নিজেই মুভমেন্ট করে। এটা বহু মানে
এক্সামিনেশনে বোঝা গেছে, বা হ্যাঁ, হ্যাঁ, অনেক হ্যাঁ। মানে যারা প্যারানর্মাল সায়েন্স নিয়ে রিসার্চ করে তারাও জিনিসটা ডিকোড করেছে যে আইডিওমোটর সাইকোলজি বলে আমাদের একটা সাইকোলজিক্যাল পার্ট হয়, যেটা তখন কাজ করতে শুরু করে, মানে তখন মানুষ আর নিজের মধ্যে থাকে না। এবার কেউ সেটাকে পজেশন বলছে, কেউ সেটাকে স্পিরিটের আসা যাওয়া বলছে, ঠিক আছে, বাট সেটা মানুষের নিজস্ব একটা সাইকোলজিক্যাল ব্যাপার। বাট যখন স্পিরিট সত্যি আসছে, ঠিক আছে, অনেক সময় দেখবে উইজি বোর্ড ছাড়াও প্ল্যানচেট হয়, ঠিক আছে। তো যাই হোক, যেখানে কিন্তু মানুষ একজনকে মিডিয়াম বানানো হয় এবং তার মধ্যে দিয়ে স্পিরিট কমিউনিকেশন হয়, ঠিক আছে। এবার উইজি বোর্ডেও অরিজিনাল সিয়ন্সের মাধ্যমেও স্পিরিটকে দেখা যায়, বাট 80% ক্ষেত্রে কী হয়, ওই আইডিওমোটর সাইকোলজিটা কাজ করে, বাট 20% তো রিয়েল হচ্ছে, ঠিক আছে। এবার তুমি যখন তার কাছ থেকে জানতে চাইছো, তুমি সেই সমস্ত আত্মাদেরই ডাকছো যাদেরকে ওই তোমার পরলোকের যে প্লেন বা ডাইমেনশন, এটাকে ব্রেক করে আসতে হচ্ছে। এবার তুমি গরুড় পুরাণের কথা বললে, ওখানে অনেক কিছু মেনশন করা আছে, নরক স্বর্গ হ্যান ত্যান অনেক কিছু মেনশন করা আছে। এবার আমরা যে দুজন এখানে বসে কথা বলছি, আমরা কেউই কিন্তু গিয়ে দেখে আসিনি। বলতে তারাই পারবে যাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে, এবং যাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে তাদের আর্টিকেলগুলো যদি তুমি পড়ো, সেখানে তুমি একটা ব্যাখ্যা পাবে যে তারা ওই যে জার্নিটা, সেটা মানে কাইন্ড অফ আ ওয়ার্ম হোল জার্নি বলতে পারো, যে একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছে, ফাস্ট মুভ করছে এবং খুব দূরে একটা আলো, এবং যেই আলোটা আস্তে আস্তে বড় হওয়ার পর তারা সেই আলোর মধ্যে গিয়ে প্রবেশ করছে, এবং এতটাই আলো যে চোখ ধাঁধিয়ে যাবে, বাট অদ্ভুত একটা শান্তি তারা ফিল করছে। এটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যাদের হয়েছে তাদের কাছ থেকে আমরা শুনেছি, এবং বিভিন্ন প্ল্যানচেট বা পরলোক চর্চার থিওরি যেগুলো আছে সেগুলো থেকে আমরা শুনেছি। বাট আমরা কি কখনো সেগুলো জানার চেষ্টা করেছি যাদের অপঘাতে মৃত্যু হয়েছে? আচ্ছা, আমরা কখনো করিনি, কারণ আমাদের মধ্যে সেই সাহসটাই হয়নি, ঠিক আছে। আজ অবধি তুমি যদি ঠাকুরবাড়ির পরলোক চর্চার বইটা পড়ো, সেখানে আমি এরকম কোনো প্ল্যানচেট বা এরকম কোনো স্পিরিটকে ডাকার কথা শুনিনি যেখানে তোমার হচ্ছে মানে যার অপঘাতে মৃত্যু হয়েছে। তাহলে কেন রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবীর প্ল্যানচেট করলেন না? কেন করলেন না? কাদম্বরী দেবীর শেষ চিঠি আমরা সবাই পড়েছি, একদম, ঠিক আছে, তাহলে কেন করলেন না? মানে যারা পরলোক চর্চায় এতটা সিদ্ধহস্ত, তাদের তো করা উচিত ছিল। বাট আমার কোথাও না কোথাও মনে হয় যে অপঘাতে মৃত্যুর পরে তাদেরকে ডাকার থেকেও বড় কথা, তারা তো আমাদের আশেপাশেই থাকে, তাদের ওই নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে থাকে, তারা ওই একটা লুপের মধ্যে থাকে। তো এক ধরন, এই যে তোমার কর্ম অনুযায়ী তোমার যাত্রা হবে বললাম, তোমার আত্মার জার্নি হবে, তো তোমার যেমন কর্ম তুমি সেরকম ডাইমেনশনে যাচ্ছ। এবার তুমি আত্মহত্যা করলে তুমি এই প্লেনে আটকে থাকলে, ঠিক আছে, তো সিম্পল, তুমি সাফার করছো, তুমি প্রত্যেকদিন একই যন্ত্রণা ভোগ করছো। আর তুমি যদি ন্যাচারাল ডেথ হয়, তুমি যদি ভালো কর্ম করো, তাহলে তোমার সেই স্পিরিট ওয়ার্ল্ডে তোমার আত্মার গমন হচ্ছে। আর তুমি যদি খারাপ কর্ম করো, তাহলে তোমার আত্মার জন্ম অন্য কোনো জনিতেও হতে পারে, আরও বাত্তার থেকে আরও বাত্তার জনিতে হতে পারে, আরও খারাপ জনিতে হতে পারে, তখন তাদেরকে রাখা পসিবল না। এবার কি হচ্ছে, যখন আমরা প্ল্যানচেট করছি, ওই যে জায়গাটা, যখন আমরা সিয়ন্স প্র্যাকটিস করছি, ওই যে জায়গাটায় এমন কোনো গেটওয়ে ক্রিয়েট হয়ে যায়, সেখান থেকে কিন্তু যে কোনো, সাপোজ আজকে তুমি অরিত্র স্পিরিটকে ডাকছো, বাট অরিত্রর জায়গায় তো আদিত্য স্পিরিটও আসতে পারে। যখন এই প্লেনটা ব্রেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো ওই স্পিরিটটা অনেক সময় কিন্তু অনেক খারাপ ইন্টেনশন নিয়ে আসে, এবং এসে তারা কিন্তু মিমিক করতে পারে, স্পিরিট কিন্তু মিমিক করতে পারে, ঠিক আছে। মানে আমি চাইলে আমি তোমার মতন করতে পারবো, আমি চাইলে আমি ওর মতন করতে পারবো, ঠিক আছে, বাট তুমি বুঝতেই পারবে না যে তুমি কাকে ডেকে নিয়েছো, বাট তখন কিন্তু তোমার ক্ষতি হতে পারে, একদমই তাই। আর আরেকটা কথা যেটা বললে যে মানুষ তার কর্ম অনুযায়ী ফল পাবে, সেটা তো আমরা জানি। তো আমরাও তো দীর্ঘদিন ধরে এই ফিল্ডে রয়েছি, মানে তুমিও, তোমার এখানে বহু গেস্ট এসছেন, তাদের অনেকের মুখ থেকে তুমি শুনেছো যে প্রেত চালান করছে, বা অমুক কোনো একজন নিম্নমার্গের সাধক ওই প্রেতকে কবজা করছে। এবারে সাধক তো সে তার খারাপ কর্ম করছেই, এখানে এদের কেন প্লিজ সাধক বলো না, ওই যাই হোক, যারা এই ব্ল্যাক ম্যাজিকটা করে না, মানে প্লিজ সাধক বলো না, নিম্নমার্গের রোজা উজির যাই, কারণ এতদিনে তো প্রচুর সাধক ব্যক্তির সাথেও দেখা হয়েছে, কিছু সো কল্ড সাধক, কিছু জেনুইন সাধকের সাথেও দেখা হয়েছে, প্রচুর ডিফারেন্স আছে দীপদা। একদম, যারা রিয়েল সাধক হয় না, তারা ক্যামেরার সামনে, মানে সত্যি কথা বলতে গেলে, তারা ওইভাবে প্রচারই করে না। আমি বলছি না যে যারা এসে প্রচার করছে তারা ফেক, ঠিক আছে, হ্যাঁ কিছু তো ফেক বেরিয়েছে, যার জন্য তাদের সাথে কাজ করাই বন্ধ করে দিয়েছে যখন তাদের রিপোর্টসগুলো পেয়েছি, ঠিক আছে, বাট সবাইকে আমি বলবো না, কিন্তু রিয়েল যে, মানে তারা হয়তো তান্ত্রিক, যারা আসছে তারা তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার, বাট যারা সাধক হয় না, তারা এই সো কল্ড ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের থেকে তাদের চিন্তাধারা অনেক ঊর্ধ্বে চলে গেছে, মানে তাদের কিছু যায় আসে না কে তার কাছে এলো, কে তার কাছে এলো না, তাদের কিছু যায় আসে না। আমি এরকম মানুষ দেখেছি, মানে আমি না তাকে এরকমও বলেছিলাম যে আপনি প্লিজ একটা পডকাস্টে আসুন, ঠিক আছে, আমি জাস্ট আপনার পয়েন্ট অফ ভিউগুলো বলছে না, আমার পয়েন্ট মানে
সে আমাকে, তাকে কিন্তু তুমি দেখলে বুঝবে না যে সে কোনো সাধনা ফাধনা করছে বা কিছু করছে। একদম সে নর্মাল একদম প্যান্ট শার্ট পরে আছে, ঠিক আছে, মানে তার তুমি সাধক কিভাবে জাস্টিফাই করবে যে তার চিন্তা ভাবনা, তার ওয়ে অফ থিঙ্কিং, তার পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে, মানে সে একটাই কথা বলেছে যে আমি উলু বনে মুক্ত ছড়াতে রাজি নই, মানে আমি না জাস্ট শুনে থ হয়ে গেছিলাম। আমি বললাম হ্যাঁ ঠিকই তো, ওনার কথা কতজন বুঝবে? সেটাই না, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে এরা তো এই কাজগুলো করছে, এবার স্পিরিট যাকে মানে যাকে ধরো ক্যাপচার করা হচ্ছে, করে চালান করে খারাপ কাজ করা হচ্ছে, সেই স্পিরিটটাও তার মানে কি এই ব্যাপারটাতে হেল্প করছে ওই ওই লোকটাকে। তা এই যে যখন স্পিরিটরা স্পিরিট ওয়ার্ল্ডে থাকাকালীন এই রকম কারোর সঙ্গে জুড়ে গিয়ে অন্য মানুষের ক্ষতি সাধন করার ক্ষেত্রে হেল্প করে, সেইটা কি তার পরবর্তী জন্মে, হ্যাঁ মানে তার মৃত্যুর পরবর্তী জীবনের যে কর্ম, সেটা কি তার নতুন জন্মে কোনো রকমভাবে প্রভাব পড়ে? অবশ্যই পড়বে। দেখো আমাদের কর্মটা কিসের হিসেবে? আমাদের আত্মার হিসেবে হয়, ঠিক আছে? তো অনেক সময় দেখে না বলে যে মন চাইছে করে ফেল না, মন তো চায় না। মন বলে আবার কি হয়? আমাদের মন আমাদের বুকে থাকে না, আমাদের মন থাকে আমাদের মাথায়, ঠিক আছে? ব্রেন, বুক, আমাদের হার্টের কাজ হচ্ছে শুধুমাত্র রক্ত সঞ্চালন করা আর পাম্প করা, আমাদের বাঁচিয়ে রাখা। বাট যা কিছু করি আমরা আমাদের ব্রেন থেকে করি, আমরা আমাদের কনসিয়াস লেভেল থেকে করি। কনসিয়াসলি সাবকনসিয়াসলি আমরা সেই জিনিসগুলো ডিসিশন নিতে পারি। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যেখানেই মানে যখন কোনো আত্মার কনসিয়াস লেভেল নিয়ে কথা হচ্ছে, তখন জানবে সেখানে তার ফ্রি উইল কাজ করে। কোনো তান্ত্রিক, আজকে তোমার যদি ইচ্ছা না থাকে, তুমি যদি প্রথমত কথা তুমি যদি নিজের কর্মে বিশ্বাস থাকো, তাহলে তুমি একদিন জানবে যে যেটা যেই মুহূর্তে হওয়ার সেই মুহূর্তেই হবে। তোমার মুক্তি লাভ যেই দিন, তোমার আত্মার মোক্ষ লাভ যেই দিন ডিস্টাইন্ড হয়ে রয়েছে, ডিস্টাইন্ড হয়ে রয়েছে তোমার কর্ম অনুযায়ী, সেদিনই হবে। এবার তান্ত্রিকরা কি করে? তোকে আমি মুক্তি দিয়ে দেবো, এই লোভের চক্করেই তো আত্মারা তান্ত্রিকদের কবজায় যায়, ঠিক আছে? তোকে আমি মুক্তি দিয়ে দেবো, তোকে তোর আত্মার সদ্গতি করিয়ে দেবো, তুই আমার এই কাজটা করে দে। এটা ওরা একটা ট্র্যাপে পড়ে যায়, ঠিক আছে? আর এই ট্র্যাপটায় পড়ছে কিসের? নিজের ফ্রি উইলের চক্করে, ঠিক আছে? তো নিজের ডিসিশনটা তো অবশ্যই থাকে। আর যেই মুহূর্তে তুমি এই ডিসিশনটা নিয়ে ফেললে, আমি একটা আত্মার কথাই বলছি, যেই মুহূর্তে এই ডিসিশনটা নিয়ে ফেললো, সেই মুহূর্তেই তো ওরা কর্মটা খারাপ হয়ে গেল। তারপরও কত খারাপ কাজ করছে ডাজন্ট ম্যাটার, বাট ও তো মানুষের খারাপ করছে বা এই খারাপ তান্ত্রিকের হেল্প করছে, এটাই ডিসিশনটা নেওয়াই তো ওর একটা খারাপ মানে খারাপ কর্ম হয়ে গেল। তো দ্যাটস ইট, মানে ওখানে অবশ্যই এফেক্টেড হবে। অনেক সময় আমরা এমন কর্মফল ভোগ করি যেটা আমাদের মনে হয় আমরা তো সারা জীবনে কিছুই খারাপ করিনি, তাহলে এত খারাপ কেন হচ্ছে? ভাই তুমি এই মনুষ্য জন্মের আগে কি করে এসছো তোমার ধারণাই নেই। যাই হোক, অনেক আলোচনা হলো, অনেক ভালো লাগলো আজকের আলোচনাটা হওয়ার পর। আবারও আমি এক্সপেক্ট করব। অবশ্যই যেদিন ডাকবে সেদিন আসবো। কারণ দেখো একটা কথা বলি দেবদা, আমি যখন তোমাকে ডেকেছি, তুমি কোনোদিনও আমাকে না বলোনি, এটা আমার ক্যামেরার সামনে বলতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো যারা আমাকে আমার ইনিশিয়াল ফেজে এত হেল্প করেছে, যারা আমাকে আমার ইনিশিয়াল ফেজে প্রত্যেকবার ডাকলেই চলে এসেছে, কী ছিল যখন তোমার সাথে আমি প্রথম পডকাস্ট করি, তখন আমার হয়তো 10,000 সাবস্ক্রাইবার ছিল, 15,000 সাবস্ক্রাইবার ছিল, বাট এমন কোনো পরিচিত মুখও আমি ছিলাম না। তোমার ভিডিওটাই আমার চ্যানেলে ফার্স্ট এপিসোড, যেটা আমার প্রথম 1 লক্ষ ভিউজ ক্রস করে, ঠিক আছে? প্রথম মানে তোমার সাথে যে পডকাস্টটা আমি করি, তো আমার এখনও মনে আছে তুমি একটা ডেমনিক পজিশনের ঘটনা বলেছিলে, ঠিক আছে? তো অ্যাসমোডিয়াস, এক্স্যাক্টলি, ঠিক আছে? তো তুমি যখন আমি তোমাকে ডেকেছি, তুমি প্রত্যেকবার এসেছো। কোনোদিন আমি তোমাকে একবার বলেছি দেবদীপ্ত তোমার সাথে পডকাস্ট করতে চাই, হ্যাঁ অরিত্র ডেট বলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় তুমি যখন ডাকবে আমি নিশ্চয়ই আসবো, যদি হ্যাঁ অবশ্যই আমার কাছে কন্টেন্ট থাকে, না সেটা অবশ্যই, তাহলে নিশ্চয়ই আসবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, কারণ আমার সত্যি আজকে অনেক দিন পর এরকম ডিসকাশন করলাম। আমার মনে হয় লাস্ট আমি এরকম ডিসকাশন শান্তদীপের সাথে করেছিলাম, ঠিক আছে? মানে এই গরুর পুরাণ, লাইফ আফটার ডেথ, আত্মার জার্নি, এই সব কিছু নিয়ে প্রায় বহু বছর পর। এতদিন তো হোস্টের চেয়ারেই বসেছি, এবং যখনই কোথাও গেস্ট হিসেবে আমি কোনো পডকাস্টে গেছি, সেখানে আমি শুধু ঘটনাই বলেছি। বাট এই যে রিসার্চগুলো যেগুলো ধরো করেছিলাম, আজকে আবার অনেক কিছু মনে পড়ে গেল, ঠিক আছে? যেগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম, সত্যি কথা বলতে এগুলো নিয়ে কথা বলতেও ভালো লাগে। আমার মনে হয় এগুলো নিয়ে কথা বললে আমার উল্টো দিকের মানুষের থেকেও আমি অনেক কিছু জানতে পারবো বা শিখতে পারবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, এরকম একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন বেসড পডকাস্ট তুমি করলে, আর আই থিঙ্ক এটাই তোমার ফার্স্ট পডকাস্ট হবে। তো অনেক অনেক শুভকামনা রইল, খুব ভালোভাবে তোমার এই জার্নিটা
ক্রিয়েট করো, জার্নিটাকে এগিয়ে নিয়ে যাও। আমি চাইবো তুমি পডকাস্ট এবং ঘটনা বলার বাইরেও হরর জনারে এমন কিছু এক্সপ্লোর করো যেটা আমাদেরকেও আরও ইন্সপায়ার করবে নতুন নতুন কাজ করার জন্য। হয়তো তুমি দেখেছো আমার নিজের একটা সেকেন্ড চ্যানেল আমি ক্রিয়েট করেছি, যেখানে আমি সমগ্র পৃথিবী জুড়ে যে আনসলভ প্যারানর্মাল মিস্ট্রিজগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমি কাজ করছি। আমি কখনো প্রমোশন করিনি, বাট আমি বললাম এখানে জাস্ট এই কারণেই যে আমাদের আরও নতুন নতুন করে জিনিসপত্র এক্সপ্লোর করতে হবে। আমরা যারাই হরর জনারে কাজ করছি, শুধুমাত্র মানুষকে এন্টারটেনমেন্টের জন্য ঘটনা শুনিয়ে তো হবে না, ঠিক আছে? এতে আমরাও গ্রো করতে পারবো না, কারণ আমরা যে পডকাস্ট করছি সেখানে আমাদের একটা কি হচ্ছে, আমরা যারা হোস্টের চেয়ারে বসে আছি না তারা জিরো হয়ে যাচ্ছি, কারণ আমরা শুধু উল্টো দিকের মানুষটার কথা শুনছি, ঠিক আছে? আমরা ইনপুট দিতে পারছি না। তো সেই জায়গা থেকে আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে আমার যে কোর রিসার্চগুলো সেগুলো নিয়ে যদি আমি কন্টেন্ট বানাতে পারি তাহলে একটা আমি নিজেও স্যাটিসফাইড থাকবো, ঠিক আছে? গল্পওয়ালাটা থাক আমার অডিয়েন্সের জন্য, ঠিক আছে? অবশ্যই অরিত্র এক্সপ্লেন্স চ্যানেলটাও আমার অডিয়েন্স দেখবে, ঠিক আছে? তাদের ভালোবাসা ছাড়া আজকে যেখানে পৌঁছেছি সেখানে পৌঁছানো আমার পক্ষে সম্ভব ছিল না, তাদের সাপোর্ট ছাড়া। তো হয়তো আমার তাদের সাপোর্টটা সবসময়ের জন্য দরকার, বাট নিজের মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। আমিও চাই তোমরাও যারা হরর জোনে কাজ করছো বা বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করছো তারাও নতুন নতুন জিনিস করো, আরও নতুনভাবে মানুষের সামনে জিনিসপত্র তুলে ধরো, যাতে এন্টারটেনমেন্টের পাশাপাশি নলেজটাও আমরা দিতে পারি। নিশ্চয়ই। তাহলে দর্শক বন্ধুরা, এপিসোড শেষ করার আগে আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সপ্তাহে এখন 2 দিন করে ঘটনা আসবে। একটা ঘটনা শনিবার রাত 9টায় যেরকম আসছিল সেরকমই, আর দ্বিতীয় ঘটনা সেটা মঙ্গলবার দিন রাত্রি 9টা করে আসবে। আপনারা যারা এরকমই আমার সামনে বসে আপনাদের নিজের জীবনে ঘটে যাওয়া আনসলভড কিছু ঘটনা বা যার ব্যাখ্যা আপনারা পাননি সেরকম ঘটনা যদি বলতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করুন। ভয়েস মেসেজ করতে পারেন, কল করতে পারেন, ঘটনা লিখে পাঠাতে পারেন, আপনাদের নিজের ইচ্ছাটা আমাকে জানাতে পারেন। তাহলে আবারও দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 9টায় নতুন কোনো ঘটনা নিয়ে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর মানুষের সাথে ভাগাভাগি করে নেবেন, যাতে প্রত্যেকেই এই ঘটনাগুলো শুনতে পারে, জানতে পারে। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।